আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। দোয়া রাখি সবার জন্য মহান আল্লাহ যেন ছোটোখাটো বিষয়গুলোকে তোয়াক্কা না করে তোমাদেরকে লাইভে আয়োজনে প্রতিদিন উপস্থিত হবার তৌফিক দান করে। প্রতিদিন অনেক ছোটোখাটো বাধা আসবে, মন ভেঙে যাবে, বাট সেগুলোকে একেবারে যারা কোনো কেয়ার না করে প্রতিটা দিন লাইভের জন্য অপেক্ষা করো 9:15 তোমাদের প্রত্যেকের জন্য দোয়া রইল। সাথে অবশ্যই আমরা প্রত্যেকের জন্য দোয়া করব যাতে করে প্রত্যেকে আমরা ইনশাআল্লাহ 25তম দিন পর্যন্ত লেগে থাকতে পারি। ওয়েল, আজ আমরা এসে উপস্থিত হয়েছি। চ্যালেঞ্জ কত বলো তো? চ্যালেঞ্জ হচ্ছে 16। ওকে, সো আজ হচ্ছে আমাদের এটি হলো ডে 16। 16তে আমরা দুইটি লেকচার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে লেকচার 31 এবং আরেকটি লেকচার হচ্ছে 32। আমরা বলেছি পুরো আয়োজন একেবারে হার্টবিট অফ আওয়ার এপিসোড 25 দিনে ইংরেজি শিখি, 3টি ক্লাস 30, 31 এবং 32। 30 নাম্বার গত দিনে শেষ হয়েছে, টেন্সের প্রারম্ভিক ক্লাস প্রথম ক্লাস। আজকে টেন্সের উপরে দ্বিতীয় ক্লাস এবং এই হচ্ছে তৃতীয় ক্লাস। কোনোভাবে একটি মুহূর্ত তুমি স্কিপ করবে না। এটি হচ্ছে ইংরেজি ভালোভাবে বোঝার অন্যতম একটি শর্ত, অন্যতম একটি এপিসোড। ইংরেজি বুঝি না পারি না এই একটি কারণে। তাহলে এখন কোনো কথা হবে না, ক্লাসের মাঝে দু একটা গুরুত্বপূর্ণ কথা আছে এবং সবশেষে কথা রয়েছে ঈদের ছুটি কখন হবে কি ইত্যাদি নিয়ে একটু কথা বলবো। এখন শুধুই ক্লাসে মনোযোগ দিতে হবে। তো চলো আমরা ক্লাসে ফিরে যাই। আর কমেন্টের রিপ্লাই দেওয়ার যে টেন্ডেন্সি মাঝে মাঝে আমি দেখি, দয়া করে এই ভুলটা তোমরা কেউ করো না। ওকে, কেউ কারো কমেন্টে কোনো রিপ্লাই করবে না। শুরু করছি আজকের আয়োজনটি। সবাই জানো গত দিনে আমরা টেন্স নিয়ে কথা বলেছি এবং বলেছি যে টেন্সের 3টা ক্লাসে আমরা মোটামুটি কাভার করব। 30 নাম্বার ক্লাস, 31 নাম্বার আজ এবং আগামী দিন ইনশাআল্লাহ 32 নাম্বার ক্লাস। এর ভেতর দিয়ে আমাদের টেন্সের বিষয়টা ক্লিয়ার হবে। টেন্সের আলোচনাকে আমি দুইভাবে সাজিয়েছি। প্রথমত আমি একেবারে সাধারণ আলোচনাগুলো উপস্থাপন করব, তারপরে টেন্সের ভেতরেই প্রতিযোগিতামূলক পরীক্ষা আসা অথবা গভীর রহস্য ভেদ করার মতো যদি কোনো ইনফরমেশান লুকিয়ে থাকে তাহলে সেটিও আমি বলবো দ্বিতীয় সেগমেন্টে, দ্বিতীয় অংশে। রাইট? সো প্রথম অংশের হালকা আলোচনা শুনে এটা ভেবো না যে একেবারেই সাদামাঠা বিষয়, আমার কিছু শেখার নেই। আমি বিশ্বাস করি প্রত্যেকেরই শেখার রয়েছে প্রতিটা ক্লাস থেকেই। সো এখন কোনো কমেন্ট করা যাবে না, শুধুমাত্র ক্লাসে নজর দিতে হবে। ওকে, সো গত দিনে আমরা যখন টেন্সের কথা বলেছিলাম প্রেজেন্ট টেন্স, একটু হাইলাইট করি জাস্ট যে সে হাসপাতালে কাজ করে, সে হাসপাতালে কাজ করছে, সে হাসপাতালে কাজ করেছে, আর 2018 সাল থেকে সে হাসপাতালে কাজ করছে। এইগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করা শিখেছিলাম। রাইট? এবার একটা মজার জিনিস দেখব আমরা। ওই একই কথাকে যখন আমরা পাস্ট টেন্সে বলছি, পাস্ট মানে কি বলতো? পাস্ট মানে হলো অতীত, প্রেজেন্ট মানে বর্তমান। প্রেজেন্টের এই যে 4টা প্রকার, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক একইভাবে পাস্টেরও হচ্ছে 4টা প্রকার। অর্থাৎ আমরা পাস্ট টেন্সে বা অতীতের কথাগুলোকে আমরা 4ভাবে বলি। প্রমাণ দেখো, যেমন সে হাসপাতালে কাজ করেছিল। লক্ষ্য করো, যখন আমি বলেছি সে হাসপাতালে কাজ করে, দ্যাট মিন্স এটা হলো প্রেজেন্ট, বর্তমান, করে, এখনও করে। কিন্তু আমি যখন পাস্টের কথা বলবো, এটা অতীত হয়ে যাবে, তখন কথাটা ঘুরে এরকম হবে সে হাসপাতালে কাজ করেছিল। একটা হচ্ছে কাজ করে আর একটি হচ্ছে কাজ করেছিল, অর্থাৎ প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে গেল। একইভাবে সে হাসপাতালে কাজ করছে বর্তমানে, কিন্তু পাস্ট হলে কি হবে? সে হাসপাতালে কাজ করছিল, মানে সেই সময় কাজটা করছিল। আর পারফেক্টের ক্ষেত্রে সে হাসপাতালে কাজ করেছে। এই পাস্ট পারফেক্টে এসে একটু পরিবর্তন হয়, এখানে 2টা কাজ থাকে, বিফোর এবং আফটার, পূর্বে বা পরে দিয়ে যুক্ত হয়। এটা একটা মজার জিনিস, এটা আমি তোমাদের অবশ্যই ক্ল্যারিফাই করবো। আমি একটু রেড করে রাখি যাতে করে এই জায়গাটা যেন বিশেষ করে নজর থাকে তোমাদের, কেমন? আর 4 নাম্বার হচ্ছে সে চলে যাওয়ার আগে হাসপাতালে কাজ করছিল। মানে এখানে 2টা কাজ ঘটবে, একটা কাজ শেষ হবে এবং আরেকটি কাজ চলতে থাকবে। ওকে, এখন মেন কথা হলো, আমি তুলনামূলক পার্থক্যটা দেখালাম, আমি এখান থেকে জাস্ট এই অংশটুকুকে কেটে দেব। আমাদের আজকের আলোচ্য বিষয় পাস্ট টেন্স। পাস্টের যতগুলো প্রকার আছে সবগুলো নিয়ে কথা বলা, এবং ইনশাআল্লাহ আগামী দিনে কথা বলবো আমরা ফিউচার টেন্স নিয়ে। খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। যাদের টেন্স নিয়ে খুব ব্যথা বেদনা,
আমার বিশ্বাস এই 30, 31 এবং 32 এই 3টা ক্লাসে কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো আমরা ফার্স্টেই যেটা করব, ফার্স্টে আমরা স্ট্রাকচার অনুযায়ী এগুলোকে ট্রান্সলেশন করে নেব। কেমন? আমরা একটু ট্রান্সলেশন করে নিই। সে হাসপাতালে কাজ করেছিল। তো আমি আগের দিনে যখন প্রথম দিন ক্লাস নিলাম প্রেজেন্ট টেন্স, সেখানে বলেছিলাম যে হি ওয়ার্কস অ্যাট দ্য হসপিটাল। হি ওয়ার্কস অ্যাট দ্য হসপিটাল। মনোযোগী হও। কিন্তু আজকে আমি ওয়ার্কস বলতে পারবো না, কাজ করেছিল। তাই আগের দিন ছিল ওয়ার্কস, আর আজকে আমাকে করতে হবে WORKD, ওয়ার্কড। এটা হচ্ছে প্রেজেন্ট আর এটা হচ্ছে পাস্ট। আমি কিন্তু পাস্টের মধ্যে রয়েছি, রাইট? সো হি ওয়ার্কড অ্যাট দ্য হসপিটাল। দ্যাট মিনস সে হসপিটালে কাজ করেছিল, তার কাজটা করা শেষ হয়েছে। ওকে, এবার দ্বিতীয় নাম্বারটায় আসো। আগে ফ্ল্যাট আমি ট্রান্সলেশনটা করে নিই, তারপরে আমি বিস্তারিত আসছি। সে হাসপাতালে কাজ করছিল, তাহলে হি ওয়াজ। এই ওয়াজটা কোথা থেকে আসলো সেটা আমি শেখাবো। ওয়াজ এবং ওয়ার নিয়ে আসতে হচ্ছে কেন, এটার আমি একটা স্ট্রাকচার দেবো, ওয়েট করো একটু। হি ওয়াজ কাজ করছিল, তাহলে আমরা ওয়ার্ক নেব, WORKING, ওয়ার্কিং। সো হি ওয়াজ ওয়ার্কিং, কাজ করছিল অ্যাট দ্য হসপিটাল, হসপিটালে। সে হাসপাতালে কাজ করছিল। ওকে, সে হাসপাতালে কাজ করার পূর্বে বা পরে ব্যবসা করতো। আমি পূর্বে দিয়েছি অথবা পরে দিয়েছি, এর যে কোনো একটা। সো যখনই এই পূর্বে বা পরে কথা থাকবে, ইংরেজিতে ব্যবহার করবে বিফোর বা আফটার। বিফোর মানে হচ্ছে পূর্বে, আফটার মানে হচ্ছে পরে। সো নর্মালি কোনো সেন্টেন্সে যখন তুমি বিফোর এবং আফটারের ব্যবহার দেখতে পাবে, সেটির নাম হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি যদি এই কথাটাকে এভাবে বলি, সে হাসপাতালে কাজ করার পরে ব্যবসা করত, মানে আমি পরে দিয়ে ধরো করলাম, তাহলে আমি যেটা করতে পারি, আমি পূর্বে বা পরে, এখানে পূর্বেটা কেটে দিই। এবার আমি লিখি, মনোযোগী হও। হি, কি বলবো, কাজ করত। হি হ্যাড, জানতে হবে যেখানে হ্যাডের কেন আবিষ্কার হলো। হি হ্যাড ওয়ার্কড অ্যাট দ্য হসপিটাল, সে হসপিটালে কাজ করত। পরে, এই পরের জন্য আমরা একটা ইংরেজি লাগাবো আফটার। ব্যবসা করার পরে, তার মানে ব্যবসাটা কে করত? হি করত। আমরা একটা নিয়ম শেখাবো যে এই পাশে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। রান থেকে র্যান আ বিজনেস। হ্যাঁ, বিজনেস পরিচালনার ক্ষেত্রে রান নিয়ে আসতে হয়। এই রান মানে হচ্ছে দৌড়ানো নয়, পরিচালনা করা। ওয়েল, সো আমি এখানে রেডে একটু আন্ডারলাইন করি। এরপর পরের বাক্যটা একটু দেখো। সে চলে যাওয়ার আগে হাসপাতালে কাজ করছিল, তার মানে কাজ এখানে দুইটা, হাসপাতালে কাজ করা এবং চলে যাওয়া, রাইট? সো হি, আমরা কি বলবো, হি হ্যাড বিন ওয়ার্কিং। ওকে, হি হ্যাড বিন ওয়ার্কিং, কোথায় কাজ করছিল? হাসপাতালে, অ্যাট দ্য হসপিটাল। কখন? ছেড়ে যাবার পূর্বে, মানে আগে। হ্যাঁ, ছেড়ে যাওয়ার আগে, চলে যাওয়ার আগে। তাহলে হচ্ছে আমরা বলবো যে বিফোর হি লেফট, LEFT, লেফট, পাস্ট টেন্স। বিফোর আফটার যখনই ব্যবহার হয়, তখন পরেরটা নর্মালি পাস্ট টেন্স হয়ে যায়। ওকে, এইবার এটা হচ্ছে সাদামাঠা কথা। এবার আমরা বোঝানোর চেষ্টা করব পাস্ট টেন্সেরই হচ্ছে 4টা প্রকার। কয়টা প্রকার? 4টা প্রকার। আমি প্রকারগুলো একটু লিখে দিই, আমি মাঝে একটু গ্যাপ তৈরি করি। একটা হচ্ছে পাস্ট সিম্পল, INDEFINIT, ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটকে বলা হয় পাস্ট সিম্পল। কেউ কেউ বলবে ইনডিফিনিট, কেউ কেউ বলবে সিম্পল, একেবারেই পাস্ট টেন্সের সাধারণ কথা। ওকে, এরপর দ্বিতীয়টার নাম হচ্ছে চলমান, মানে অতীতে চলছিল, সো এটার নাম পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসকে কেউ কেউ বলবে পাস্ট প্রোগ্রেসিভ। সুতরাং প্রোগ্রেসিভ দেখে, সিম্পল দেখে ভয় পেও না। সিম্পল মানেই মূলত ইনডিফিনিটকে বোঝানো হয়, প্রোগ্রেসিভ মানেই মূলত কন্টিনিউয়াসকে বোঝানো হয়। কেমন? আচ্ছা, এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ওকে, আর একটি রয়েছে, সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
ইউএস কন্টিনিউয়াস। ব্যাস, এবার একটা বিষয় তোমরা খেয়াল করো, আমরা গতদিন যখন ক্লাস করেছিলাম সেখানে বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওই একই প্রকার, শুধু পরিবর্তন হয়েছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে আগামী দিন দেখব আমরা ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, প্রকারের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, শুধু মাথায় বা শুরুতে লাগিয়ে দিতে হবে প্রেজেন্ট, পাস্ট এবং হচ্ছে ফিউচার, নতুবা সকল ক্ষেত্রে প্রকার কিন্তু মূলত একই। এখন আসো, এটা হচ্ছে সাধারণ কথা, এর সঙ্গে আমরা স্ট্রাকচার জানার চেষ্টা করব, যেটা খুব খুব গুরুত্বপূর্ণ। স্ট্রাকচার, STRUCTUR, স্ট্রাকচার। ওকে, STRUCTUR, স্ট্রাকচার। বিশেষ একটা স্ট্রাকচার জানতে হবে। যদি কোথাও সাবজেক্টের পর একটা V2 থাকে, আর কিচ্ছু আমাকে দেখতে হবে না। সাবজেক্টের পর যদি V2 থাকে, V2 মানে কি বলতো? ভার্বের 2 নাম্বার ফর্ম। ওই যে কনজুগেশন অফ ভার্বস, আমি ক্লাসের প্রথম দিকে বলেছিলাম তোমাদের যে তোমাদের 200টা অ্যাটলিস্ট কনজুগেশন অফ ভার্বস মুখস্থ করতে হবে, যেটা অলরেডি আমি পেড ব্যাচে দিয়েছি। ওই যে ডু, ডিড, ডান, গো, ওয়েন, গন, সিং, স্যাং, সাং, আছে না, রিড, রেড, রেড, রাইট? এই যে 2টা ফর্ম। সো ওয়ার্ক থেকে হয়েছে মূলত ওয়ার্ক। যখনই কোথাও ভার্বের তুমি পাস্ট টেন্স দেখবে, তখনই বলে দেবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সেটাই কি বলে দেবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাকে বলো তো, এইরকম একটা টেস্ট যদি দেওয়া হয়, বলা হলো যে হি গোজ দেয়ার, ওকে, আইটিতে বলা হলো হি ওয়েন্ট দেয়ার, আমাকে বলতে পারো কোনটা কোন টেন্স? এটা না পারলে খুব খুব বেশি ব্যথিত হব। ইয়েস, হি গোজ দেয়ার। গতদিন আমরা বলেছিলাম থার্ড পারসন হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইয়েস হয়। হি, শি, ইট কোনো কিছুর নাম মনে আছে? সো অনেক আত্মবিশ্বাস নিয়ে তুমি বলবে এটার নাম প্রেজেন্ট ইনডিফিনিট, যেটা গত ক্লাস থেকে আমরা জেনেছি। আর আজকে শিখলাম যখনই V2 হয়ে যায়, মানে গো থেকে ওয়েন্ট, গো থেকে কি হয়েছে? ওয়েন্ট, এই যে V2, অতএব কোনো কথা নেই বাবা, তুমি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমি জানি তো তোমরা অনেকেই জানো, কিন্তু তার মানে তো এই নয় যে তোমরা সকলেই জানো। কারণ এটি জানলে তো আর ইংরেজি তোমার কাছে কঠিন লাগতো না। ইংরেজি কঠিন লাগে বিকজ তুমি এই ছোট জিনিসগুলোই বোঝো না। অনেক সময় এমন একটা বয়সে তুমি এসে পৌঁছে গেছো যখন এই ছোট ছোট বিষয়গুলো তুমি অনেকের কাছে শেয়ার করতে পারো না, আর তখনই তোমার ইংরেজিটা কঠিন লাগা শুরু হয়। সো আমি সকলের কথা ভেবেই একেবারেই সহজ জিনিসগুলো থেকে শুরু করি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ যারা এটা বুঝে শুনে আনসার করতে পেরেছো। ওকে, তাহলে অবশ্যই আমরা V2 এর দিকে তাকাবো এবং বলে দেবো সেটি হচ্ছে পাস্ট টেন্স। ক্লিয়ার? অনেকে বলে না যে স্যার আপনি কিভাবে, অথবা ভাইয়া বা আপু তুমি কিভাবে বলতে পারলে এত দ্রুত এটা কোন টেন্স? আরে বাবা, তারা সর্বদাই ভার্বের দিকে নজর দেয়। কোন দিকে? ভার্বের দিকে। সর্বদাই এই কয়েকটা জায়গাতে তার নজর থাকে। এগুলো দেখেই বোঝা যায় কোনটা ইনডিফিনিট, কোনটা কন্টিনিউয়াস, কোনটা পারফেক্ট। পৃথিবীতে যত কন্টিনিউয়াস টেন্স আছে সবগুলোর সঙ্গে আইএনজি হবে। পৃথিবীতে যত পারফেক্ট টেন্স আছে সবগুলোতে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ওকে, সো যত কন্টিনিউয়াস আছে তার সঙ্গে অবশ্যই কি হবে? আইএনজি হবে। কিছু বৈশিষ্ট্য কিন্তু খুবই চমৎকার। আমি না যখন আমার ইংরেজি শেখা শুরু করি, ইংরেজি শেখা জার্নি, তখন আমার কাছে এটা খুবই কঠিন মনে হতো এত স্ট্রাকচার আমি কিভাবে মনে রাখবো। কিন্তু জানো, একটা সময় না এগুলো মাথার ভিতরে এমনি ঘুরতে থাকবে, তুমি এমনি বুঝতে পারবে এবং এই বৈশিষ্ট্যগুলো মিলিয়ে ফেলতে পারবে। কেমন? সো এখনই গুলিয়ে নিও না, ইনশাল্লাহ একটু ওয়েট করো, সাথে থাকো। তাহলে দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারটা নিয়ে আমরা, স্ট্রাকচার। ওকে, সো প্রথমত হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে এখানে ওয়াজ অথবা ওয়ার, এর যে কোনো একটা। এখন প্রশ্ন হলো সকল ক্ষেত্রে কি? না, বিশেষ করে হি এর পরে ওয়াজ বসে এবং আয়ের পরে ওয়াজ বসে। হি, শি, কোনো কিছু নাম এবং আই, এগুলো আমি লিস্ট আবার দেখাবো আজকে, গতদিন দেখিয়েছিলাম যদিও। এছাড়া তোমার ধরো ইউ, অয়ার, দে, অয়ার ইত্যাদি। আচ্ছা, এরপরে ভার্বের সঙ্গে একটা আইএনজি হবে, তারপরে বাকি অংশ যাই থাকে থাকুক বাবা, সমস্যা নেই। তার মানে টেন্স চেনার মূল জায়গা হচ্ছে এইটা, ওয়াজ, অয়ার। আমরা যখন প্রেজেন্ট টেন্স দেখেছিলাম সেখানে দেখেছিলাম এখানে অ্যামিজার, আর পাস্টে এসে দেখলাম ওয়াজ, অয়ার। এই যে পার্থক্যগুলো, ইয়েস, এটাই তোমাকে ধরে রাখতে হবে, মনে থাকবে। এবার আসো পাস্ট পারফেক্টের কথায়। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দুইটা স্ট্রাকচার মনে রাখবে তোমরা খুব চমৎকার করে। একটা হচ্ছে পরে এবং একটা হচ্ছে মানে কি বলে আগে দিয়ে। স্ট্রাকচার, স্ট্রাকচার ওয়ান,
স্ট্রাকচার 1 লিখলাম আমি, সেটা হলো সাবজেক্টের পরে, এখানে স্ট্রাকচার 1 দিই, সাবজেক্টের পরে একটা হ্যাড থাকবে, এটা তোমাকে মনে রাখতে হবে, পাস্ট পারফেক্ট মানি হ্যাড, এবং এরপরে হচ্ছে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, হয়েছে না? হয়েছে। এরপরে তোমার একটা থাকবে বিফোর দিয়ে, এই বিফোরের পর তুমি এখানে আরেকটা টেন্স পাবে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন বলো তো পাস্ট ইনডিফিনিট মানে কেমন? হ্যাঁ, এই রকম একটা তুমি সেন্টেন্স পাবে। প্রমাণ দেখো, বিফোর বা আফটার। ওকে, আচ্ছা, এখানে আমার একটা বাক্য মিসিং হয়েছে, আসলে সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের এখানে বিফোর দিয়ে করতে হতো, সরি সরি সরি, বিফোর বিফোর, হ্যাঁ, এটা মূলত বিফোরের রুল, ঠিক আছে, একটু মিসিং হয়েছে আমার, যখন বিফোর থাকবে এটা বিফোর, BEFOR, বিফোর, হ্যাঁ, এখানে পূর্বে দিয়ে করে নিও, কেমন? আচ্ছা, বা আমি চাইলে এখানে আগেও দিতে পারি, একটু আগে দিই তাহলে দেখতে ভালো লাগবে, একটু মিসিং ছিল। তাহলে এরপরে হচ্ছে দেখো, বিফোর যদি থাকে পরবর্তীতে হবে পাস্ট ইনডিফিনিট, এই যে পাস্ট ইনডিফিনিট, এই স্ট্রাকচার। ওকে, আরেকটা স্ট্রাকচার হচ্ছে যেটি তোমাকে জানতে হবে, স্ট্রাকচার 2, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটি হলো যে কোনো কোনো সময় পাস্ট ইনডিফিনিটটাই আগে চলে আসবে, আসবে যদি বাক্যের মাঝে তুমি আফটার এর ব্যবহার করতে চাও। সো আফটার যদি বাক্যের মাঝে ব্যবহার করো, অর্থাৎ বাংলায় যদি পরে কথা উল্লেখ থাকে, তার মানে তুমি আফটার দেবে, আর আফটার দিলে তোমার বাক্যটা ঘুরে যাবে, প্রথমে লিখতে হবে পাস্ট ইনডিফিনিট, মাঝখানে আফটার, এবং তারপরে হলো পাস্ট পারফেক্ট, আমাদের আলোচ্য টেন্স। সো এই হচ্ছে আফটার এবং বিফোর দিয়ে দুইটা রুল। আর এ কারণে দেখা যায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নটাই আসে, কিভাবে দেখবে, খুবই ফানি বিষয়, অথচ অনেকেই দেখা যায় হরহামেশাই ভুলটা করে ফেলো। সো দেখা যাক যে তোমরা ঠিক মতো এটা আনসার করতে পারছো কিনা। যে হি, WORKD, ওয়ার্কড, he had, WORKD, worked hard, dot dot, এরপরে বলবো he had worked hard, he had worked hard, ওকে, dot dot, the offer went over, অর্থাৎ অফারটা শেষ হয়ে যাবার পূর্বেই তারা কঠোর পরিশ্রম করেছিল। এখন অপশান হিসেবে বলা হচ্ছে যে এইখানে কি বিফোর হবে, অপশান বিতে এখানে আফটার হবে। আচ্ছা, ছোট্ট একটা কারেকশন মাঝে করে নাও, যেটি নজরে পড়লো, 3 নাম্বার বাক্যটা, 3 নাম্বার যে বাক্যটা রয়েছে, এই 3 নাম্বার বাক্যটা একটু খেয়াল করো সবাই। 3 নাম্বার বাক্যটা জাস্ট এই বাক্যটা যাবে হচ্ছে প্রথমে, আর এই বাক্যটা আসবে হচ্ছে তারপরে, মানে যে কাজটা আগে শেষ হয় সেটাই তো আসলে পাস্ট পারফেক্ট হয়। সো হবে হি হ্যাড, মানে হ্যাড যুক্ত করতে হবে, হি হ্যাড রান আ বিজনেস বিফোর হি ওয়ার্কড অ্যাট দ্য হসপিটাল। হি হ্যাড, ঠিক করে নাও যাদের কাছে বই আছে, প্রথম বাক্যটা হবে হি হ্যাড রান আ বিজনেস বিফোর হি ওয়ার্কড অ্যাট দ্য হসপিটাল। ঠিক আছে, এই বাক্যটা তোমরা একটু কারেকশন করে নিও সবাই, ঠিক আছে? ওকে, বলো দেখি, ঝটপট করে একটু আনসারটা দিয়ে দাও। হি হ্যাড ওয়ার্কড হার্ড, দ্য অফার ওয়েন্ট ওভার, অর্থাৎ অফারটি শেষ হবার পূর্বেই তারা কঠোর পরিশ্রমে নিমজ্জিত ছিল। খুবই সিম্পল, আমরা একটু লক্ষ্য করে দেখি, প্রথমে কি রয়েছে, সাবজেক্ট হ্যাড V3 আছে না, হ্যাড V3, ওকে, এরপরে আছে পাস্ট ইনডিফিনিট, এই যে গো থেকে ওয়েন, পাস্ট ইনডিফিনিট, তাহলে এই পাঁচটা যেহেতু এমন হলো, এই পাঁচটা যেহেতু এমন হলো, তাহলে এটি যে সূত্রকে ম্যাচ করে সেটি হচ্ছে বিফোর। এমনও কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় টেস্ট আসে, আর এখানে কিন্তু তোমরা অনেকে ভুল করে ফেলো। আবার এই টেস্টে আরেকভাবে আসে, দেখো, সেটা হলো দ্য
ম্যান entered the room after the party. ওকে, সো এখন অপশনে বলা হচ্ছে রাইট উত্তর কি হবে? রাইট উত্তর হ্যাড FINISHED ফিনিশড, অপশন বিতে FINISHED ফিনিশড। বলো দেখি রাইট আনসার কি হবে? খুবই মজার এবং চমৎকার প্রশ্ন। এই প্রশ্নগুলো আসে দ্য ম্যান এন্টার দ্য রুম, মানুষটি রুমে প্রবেশ করেছিল আফটার দ্য পার্টি, পার্ট হয়েছে আফটার দ্য পার্টি ডট ডট। তাহলে এবার সেই রুলটাই তুমি দেখো, আফটারের প্রয়োগ রয়েছে, অতএব প্রথমটা পাস্ট ইনডিফিনিট, এই যে এন্টার থেকে এন্টার্ড, তাহলে প্রথম অংশটা মিলেছে, মাঝখানে রয়েছে আফটার, তাহলে পরের অংশ আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে, আর পারফেক্ট করতে গেলে একটা হ্যাড প্লাস V3, তাহলে কোনটি বলো তো? ইয়াস, তোমরা অনেকে আনসার দিচ্ছ এবং স্বতঃস্ফূর্তভাবে আত্মবিশ্বাস নিয়ে। ইয়াস, এভাবেই কিন্তু শেখা হয়, হ্যাড ফিনিশড। এবং মজার কথা বলি, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে কি প্রশ্ন আসলে ওই নীল আকাশ অথবা চাঁদের দেশ থেকে আসে? আর না রে বাবা, এই প্রশ্নগুলো একটু মডিফাইড হয়ে ভিন্ন ধারায় আসে। কিভাবে আসে আমি তোমাদের দেখাবো সেটা। আচ্ছা, এই হলো পাস্ট পারফেক্টের কথা গেল, কেমন? এবার পাস্ট পারফেক্টের পর তা করছিল অনেক সময় ধরে, কিন্তু তার পরবর্তীতে সে চলে গেছে। ওকে, সো একইভাবে যে কাজটা চলছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আমরা নর্মালি এটার একটা ছোট্ট স্ট্রাকচার দেব, কারণ এই টেন্সের ব্যবহার খুবই কম। তোমরা চাইলে এটার পাশে একটা ছোট্ট কথা লিখে নিতে পারো, সেটা হচ্ছে লেস ইউজড, অর্থাৎ এটার ব্যবহার খুবই কম। আমি কয়েকটা টেন্স তোমাদের পরে দেখিয়ে দেব যেগুলো ব্যবহার খুবই কম, না জানলেও চলবে, অ্যাট এ গ্ল্যান্স একটু দেখে নাও। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শুধু এইটুকু জানলে হবে, এই বিফোর আফটারের পরেরটুকু না জানলেও চলবে। সাবজেক্টের পর যদি কোথাও হ্যাড থাকে, হ্যাড বিন থাকবে একটা, এবং এরপরে ভার্বের সঙ্গে থাকবে আইএনজি, ভার্বের সঙ্গে থাকবে কি আইএনজি, তারপরে বাকি অংশ যা আছে তাই। তাহলে এটি হচ্ছে আমার মৌলিক বিষয়। ওয়েল, আমি তোমাদের প্রাথমিক জিনিসটা সবাইকে দেখিয়ে দিয়েছি যে একটা টেন্সের সাধারণ ট্রান্সলেশন এবং বিশেষ কিছু স্ট্রাকচার। এবার আমরা একটু গভীরে প্রবেশ করার চেষ্টা করব, কেমন? একটু মনোযোগী হতে হবে। ব্যাস, এবার আমরা যেটা করব, এই দুইটা টেন্সকে বিদায় দেব। আমরা এখন শুধু স্ক্রিনে রাখবো পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এক এক করে আমরা ভিন্ন ভিন্ন ধারার টেস্ট দেব এবং তোমাদেরকে প্রশ্ন করব। ক্লিয়ার? আচ্ছা, এবার ছোট্ট একটা টেস্ট, বলো দেখি। টেস্টটা হচ্ছে, আমি যদি বলি আই ওয়াজ দেয়ার, এটা কোন টেন্স? আই ওয়াজ দেয়ার, এটি কোন টেন্স? অপশন এ, এটি কি পাস্ট ইনডিফিনিট সংক্ষেপে, নাকি এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস? আমি দুইটা টেন্সকে রেখেছি কারণ এই দুইটা টেন্সের ভিতরেই কিছু প্রবলেম থাকে যেটা তোমরা অনেকে ধরতে পারো না। তো বলো দেখি কোন আনসারটাকে রাইট বলবে। দেখো, অনেকেই বলে ফেলে যে স্যার আপনি না বলেছেন যে ওয়াজ বা ওয়ার থাকা মানেই সেটা পাস্ট কন্টিনিউয়াস। আরে বাবা, ওয়াজ বা ওয়ারের পরে কি ভার্বের সঙ্গে আইএনজি আমার রয়েছে? এখানে নেই, সুতরাং এটার নাম হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। ভুল করো না কেউ। ওকে, এখন আমি যদি এরকম একটা প্রশ্ন দিই, I had a dream দিয়ে প্রশ্ন করছি, এটা কোন টেন্স? I had a dream, I had a dream। অপশন এতে বলা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, অপশন বিতে বলা হচ্ছে পাস্ট পারফেক্ট। যারা আজকে কেবল টেন্সের এই ক্লাসটা করছো তারা হয়তো বা ধরতে পারবে না, আমি পাস্ট পারফেক্টের যে স্ট্রাকচারটা দিয়েছি যেটা নিচে রয়েছে, এখানে তো পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্টটা কিন্তু নিচের স্লাইডে রয়েছে, সেখানে দেখবে হ্যাডের পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ছিল। তাহলে এখানে প্রশ্ন হলো, হ্যাড তো রয়েছেই, হ্যাডে পাস্ট পার্টিসিপল নেই, তাহলে এইটার নাম কি বলো দেখি? ইয়েস, অবশ্যই যদি কোনো বাক্যতে হ্যাড একাই থাকে এবং তারপর নাউন বা প্রোনাউন থাকে তাহলে সেটি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। সেটি কি হবে? পাস্ট ইনডিফিনিট। পার্থক্যটা এবার একটু বুঝে নাও। এই বাক্যটাই
এই বাক্যটা যদি আমি এইভাবে দিতাম, আই হ্যাড ড্রিমড আ ড্রিম। হ্যাঁ, আমি একটা স্বপ্ন দেখেছিলাম, ড্রিম। এবার ধরো প্রশ্ন করা হচ্ছে যে এটা কোন টেন্স। তো আমার বিশ্বাস যে এটা খুব অনায়াসে পারবে। কেন পারবে? কারণ এখানে পার্থক্যটা হচ্ছে হ্যাড আছে, সেটা ভালো কথা, কিন্তু হ্যাডে পরে ভার্বে পাস্ট পার্টিসিপল থাকা খুব জরুরি। অতএব এখানে এটার নাম হবে পাস্ট পারফেক্ট। সুতরাং আমি দেখেছি আমার শিক্ষা জীবনে ধুম করেই কাউকে যখন বলা হয় যে আই ওয়াজ দেয়ার, এটা কোন টেন্স, ওই যে একটু শিখেছে ওয়াজ ওয়ারের কথা দেখে সে বলে এটা পাস্ট কন্টিনিউয়াস। আরে বাবা, কন্টিনিউয়াস হতে গেলে আইএনজি থাকতে হবে, তা তো নেই, এটা পাস্ট ইনডিফিনিট। আই হ্যাড আ ড্রিম, এটা পাস্ট ইনডিফিনিট, কারণ হ্যাডে পর তো ভার্বে পাস্ট পার্টিসিপল নেই, এটা পাস্ট টেন্স হয়ে আছে। আর হ্যাডে পরে ভার্বে পাস্ট পার্টিসিপল, তার মানে এটি হচ্ছে পাস্ট পারফেক্ট। এই যে ছোট ছোট ওয়াজ, হ্যাড, এগুলো নিয়ে যে গোলক ধাঁধা তোমাদের হয়, এটার পেছনে কারণ কি বলবো? কারণটা হচ্ছে ভার্বের কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টস, যেটি আমি চাইবো যে তোমরা প্রত্যেকে একেবারে স্বচ্ছ ধারণা রাখবে। যেমন বি ভার্বের কথায় যদি বলি আমরা, প্রেজেন্ট টেন্সে হচ্ছে এম, এরপরে ইজ এবং এরপরে হচ্ছে আর। আর পাস্ট টেন্স বা অন্য কথায় আমরা এটাকে বলতে পারি ভার্বের ভি টু, এটা হচ্ছে ওয়াজ অথবা হচ্ছে ওয়ার, ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? বিন। আরেকটা কনফিউজিং রয়েছে যেটি তোমাদের প্রত্যেকে শিখতে হবে, সেটি হলো হ্যাভ দিয়ে। হ্যাভ ভার্ব অথবা হ্যাজ, যেটাই বলি, এটার পাস্ট টেন্সে গিয়ে হবে হলো তোমার হ্যাড, পাস্ট পার্টিসিপলও হচ্ছে হ্যাড। এটা একটু ভালো করে দেখে রেখো, মৌলিক জিনিস, এটা না জানলেই বলা যায় যে মাঝে মাঝে সমস্যা ফেস করবে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো একটু তোমরা মনে রেখো। এখন আমি তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি। যদি কাউকে বলি, একটা টেস্ট খেয়াল করো, যে আই ওয়াজ হ্যাপি, কাউকে যদি বলি যে এটা কোন টেন্স, এখন তো একেবারে ঝড়ো গতিতে তোমরা আনসার দিতে পারবে, আমি এটা জানি। তোমরা প্রত্যেকে বলবে যে স্যার একটু আগে আপনি বলেছেন ওয়াজ ওয়ার, ভার্বের সঙ্গে কোনো আইএনজি নেই, মানে এটা পাস্ট ইনডিফিনিট, অতএব এটার নাম পাস্ট ইনডিফিনিট। ভেরি গুড, আমি স্বীকার করছি, ইউ আর রাইট। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আই ওয়াজ হ্যাপি, আই ওয়াজ হ্যাপিকে দেখি তোমরা কারা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে পারো। দেখি তো তোমরা কারা কারা আই ওয়াজ হ্যাপি, এটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা কারা কারা বানাতে পারো। দ্রুত কমেন্টে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু লিখে দাও। মনে রেখো, এগুলোই হচ্ছে বেসিক, এগুলোই বেসিক। বলো, আই ওয়াজ হ্যাপি এটা পাস্ট ইনডিফিনিট, সেটা পাস্ট কন্টিনিউয়াস কি? ইয়েস, এইবার দেখে নাও যারা এটা নিয়ে খুব দ্বিধার মধ্যে আছে, পাস্ট কন্টিনিউয়াসটা কি। মূলত পাস্ট কন্টিনিউয়াস করতে গেলে যেটা করতে হবে তোমাকে, প্রথমত আই, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসে সেই সূত্রটা তো মাথায় নিয়ে আসতে হবে। আই ওয়াজ অথবা ওয়ার, আয়ের পরে কি বসে? ওয়াজ। ক্লিয়ার? আই ওয়াজ। এরপর এখানে মেন ভার্ব কোনটা জানো? মেন ভার্ব হচ্ছে ওয়াজ, আই ওয়াজ। এই ওয়াজটা আসলে কোথায় থেকে জন্ম হয়েছে জানো? এই বি থেকে জন্ম হয়েছে। এটা বি ভার্ব না? বি ভার্ব। সো তোমাকে অবশ্যই আইএনজি করতে হবে। এখন এটা নিয়ম, তুমি আইএনজিটা করবা কার সঙ্গে? তুমি কি এরকম করবা? ওয়াজিং। এরকম হয় যে আই ওয়াজ ওয়াজিং, এরকম কোনো কিছু রয়েছে নাকি ইংরেজিতে? না। সো আইএনজি যদি করতে হয় কোথাও, তাহলে রুট ফর্মের সঙ্গে করতে হবে। রুট হচ্ছে বি ভার্ব, ঠিক আছে? হ্যাভ হ্যাজের রুট হচ্ছে হ্যাভ ভার্ব। তাহলে আমরা এখানে অ্যামিজার ওয়াজারের বেস বা রুট হচ্ছে বি। এই জন্য বেসিক্যালি আই ওয়াজ বিং হ্যাপি, আই ওয়াজ বিং হ্যাপি অর্থাৎ আমি খুশি ছিলাম, আমি খুশি হচ্ছিলাম, মানে চলমান। ক্লিয়ার? এখন আমি কাউকে যদি বলি যে পাস্ট কন্টিনিউয়াস তো তুমি পারলে, বলো তো এটা পাস্ট পারফেক্ট কি হবে? ঝটপট করে একটু আমাকে আনসার দিয়ে দাও। বলো, পাস্ট পারফেক্ট কি হবে? এই বাক্যটার পাস্ট পারফেক্ট কি হবে? মাশাআল্লাহ, আমি দেখছি তোমরা অনেকেই রাইট উত্তর করছো। ভেরি গুড। পাস্ট পারফেক্ট। সো পারফেক্টের জন্য আমরা প্রথমত আই নিয়ে আসবো। এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে যে এটার মতো আই, এরপর আমি হ্যাড নিয়ে আসবো।
হ্যাড নিয়ে আসবো। আর এই যে আমি ওয়াজের কথা বলছি, সেই ওয়াজটা মূলত কি ভার্ব? ওয়াজটা মূলত কি ভার্ব? বি ভার্ব না? হ্যাঁ, তো এরপরে আমাকে ভার্বে পাস্ট পার্টিসিপল করতে হবে, ভি থ্রি। এখন বিয়ের ভি থ্রিটা কি বলতো? বিয়ের ভি থ্রি হচ্ছে বিন, রাইট? সো হবে আই হ্যাড বিন হ্যাপি। বুঝতে পেরেছ? তাহলে এই বাক্যগুলো যখন তুমি খুব ইজিলি ধরতে পারবে, খুব ইজিলি এগুলোকে তুমি একটা টেন্স থেকে আরেকটা টেন্সে রূপান্তর করতে পারবে, দ্যাট মিনস তুমি টেন্সের একেবারে ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে খুব অবগত। আর এই ছোট বিষয়গুলোতে অবগত হওয়া মানেই হলো টেন্সের বিষয় তোমার দূরদর্শিতা আস্তে আস্তে তৈরি হবে। ভুল করেও, স্লিপ অফ টাং, মুখ দিয়ে ভুল করেও তুমি কখনোই বলবে না যে আই ওয়াজ দেয়ার, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তুমি এটাকে পাস্ট ইনডিফিনিটিভ বলবে। ঠিক আছে? সো এগুলো তোমরা যারা সবাই বুঝতে পেরেছো যে স্যার বুঝতে পেরেছি, তারা একটু কমেন্টে রিপ্লাই দাও। ভেরি গুড, আই হ্যাড বিন হ্যাপি, আমি সুখী ছিলাম। ওকে, পাস্ট পারফেক্ট। ব্যাস, এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক। এটা হলো পাস্ট ইনডিফিনিট সংক্রান্ত এবং কন্টিনিউয়াসের কিছু কিছু বিষয়। এর সঙ্গে আমি আরও বেশ কিছু বিষয় তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। সেটা হচ্ছে, সে হাসপাতালে কাজ করছিল, এই জায়গাটা আসো। সে হাসপাতালে কাজ করছিল, আর আমি আরেকটা বাক্য নিব, একটু পার্থক্যটা দেখো। সে হাসপাতালে কাজ করছিল আর সে হাসপাতালে কাজ করত, এই দুইটা বাক্যর আমি একটু পার্থক্য দেখাই তোমাদের। প্রসঙ্গত বলি, এই সুন্দর স্লাইডটাই আমি তোমাদের পেইড ব্যাচে দিয়ে দেবো, কেমন? সে হাসপাতালে কাজ করছিল, হি ওয়ার্কড। সে হাসপাতালে কাজ করত, এটার ইংরেজি কি? তোমরা কি কেউ পারবে? একটু ট্রাই করবে। যারা লাইভে আছো তারা তো আনসার করবেই, বাট পরবর্তীতে যখন ভিডিওটা দেখবে সেখানে তোমরা পজ দিয়ে ট্রাই করবে। সে হাসপাতালে কাজ করত, এটার ইংরেজি হচ্ছে যে হি ইউজড টু। ইউজ টু নতুন একটা ব্যবহার, হি ইউজ টু, এরপর ওয়ার্ক, বাকি যা আছে তাই, ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল। এবার চমৎকার একটা পার্থক্য আমি তোমাদেরকে বলে দিই। হি ইউজ টু ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল, এইখানে আমরা একটা এক্সট্রা লাগিয়েছি ইউজ টু। ভালো করে বোঝো, সে হাসপাতালে কাজ করেছিল, তার কাজ করাটা শেষ, সাধারণ কথা, নিয়মিত করেছিল সেই কাজটা। কিন্তু যখন বলবো সে হাসপাতালে কাজ করত, এই করতো মানে এটার মধ্যে একটা অভ্যাস প্রকাশ পায়। সে যে হাসপাতালে কাজ করত সেটা সেই সময়ের অভ্যাস, কিন্তু এখন সেটা প্রমাণ করা যাবে না, রাইট? এটা মাঝে মাঝে সে অভ্যাস হিসেবে কাজ করত, যেত, রাইট? অ্যাডহক বা মাস্টার রোলে সে চাকরিটা করত। তাহলে হি ইউজ টু ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল, অভ্যাস বোঝালেই সে ভাত খেয়েছিল আর সে ভাত খেত, দুইটা কথা দুই রকম। সে খেলেছিল আর সে খেলতো, এরকমভাবে নিত, দিত, খেলতো, মানে তওকারে তো যখন থাকবে সেটা মূলত অভ্যাস প্রকাশ পায়। আর অভ্যাস প্রকাশ পেলেই সেখানে তোমাকে এক্সট্রা একটা ইউজ টু নিয়ে আসতে হয়, একটা ইউজ টু মডাল ভার্ব নিয়ে আসতে হয়। আমি মডাল ভার্বের ব্যবহারে তোমাদের শিখিয়েছিলাম সেমি মডাল, এই ইউজ টু ভার্বটা নিয়ে আসতে হয়। তাহলে সে হাসপাতালে কাজ করেছিল আর সে হাসপাতালে কাজ করত, দুইটা বাংলার ট্রান্সলেশন কিন্তু একরকম নয় রে বাবা। এই পার্থক্যটা বোঝা খুবই জরুরি। তাহলে আমি যদি বলি, একটা ছোট্ট টেস্ট দিই, আমি যদি ছোট্ট একটা টেস্ট দিই তোমাদের, যে হি ইউজ টু রান ইন দ্য সান, আর আরেকটি বাক্যতে আমি যদি বলি হি রান থেকে র্যান ইন দ্য সান, এই জায়গাটা একটু লক্ষ্য করো। এই দুইটা বাক্যের বাংলা কি তুমি বলতে পারবে? আমাদের সমস্যা কোথায় জানো? আমরা ইংরেজির স্ট্রাকচার শিখতে শিখতে আমরা ভুলেই গেছি যে আসলে আমরা ইংরেজি কেন শিখি। ইংরেজি একটি ভাষা, এবং এই ভাষার যতগুলো বৈচিত্র্যতা আছে, যা কিছু আছে, সব কিছুর মূলে হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ। আর যোগাযোগ মানেই হচ্ছে ট্রান্সলেশনে পারদর্শিতা, অনুবাদে পারদর্শিতা। কারণ একজন কথা বলবে, সেই কথা কিন্তু আমাকে
বুঝতে হবে বা আমার কথা তাকে বোঝাতে হবে। এই বোঝা এবং বোঝানো এই বিষয়টাই মূলত কমিউনিকেশনের একটি অংশ। কমিউনিকেশন মূলত ফ্যাক্ট। তো বাংলা কখনোই আমরা এড়িয়ে যাব না। আমি সর্বদা চেষ্টা করি কোনো বাংলা মানে ইংরেজি বললে তার বাংলা বলার এবং বাংলা লিখলে তার ইংরেজি করার। তাহলে হি ইউজ টু রান ইন দ্য সান মানে সে রোদে দৌড়িয়েছিল না, সে রোদে দৌড়াতো, সে রোদে দৌড়াতো, এটা ছিল তার হ্যাবিট। এবং এটা হচ্ছে পাস্ট হ্যাবিট, কোন সময়ের অভ্যাস? অতীতের অভ্যাস। সে দৌড়াতো। আর হি রেন ইন দ্য সান মানে সে দৌড়িয়েছিল, দৌড়ানোর কাজটা শেষ। এটা অভ্যাস নয়, এটা জেনারেল পাস্ট। এটা হচ্ছে GENERAL জেনারেল পাস্ট। তাহলে নিশ্চয়ই ইউজ টু এর ব্যাপারে তোমরা অবগত হয়েছ। কোনো কোনো সময় বলা হয় যে ইউজ টু ইউজ টু এর জায়গায় আপনি চাইলে উডও ব্যবহার করতে পারবেন। ইউজ টু বা উড দুইটাই মূলত পাস্ট হ্যাবিট বা অতীতের অভ্যাসের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, সো আমরা অতীতের অভ্যাস বোঝানোর জন্য আমরা ব্যবহার করব। কোনো বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই, রাইট? সো ইউজ টু বা উড দুইটাই ব্যবহার করা যাবে। ক্লিয়ার? তাহলে আমি যদি একটা টেস্ট দিই এবার এবং যদি বলি যে হি ডট ডট আ সং আন্ডার দ্য ট্রি। অপশনে বলা হচ্ছে স্যাং, সিং থেকে স্যাং। অপশন বিতে বলা হচ্ছে ইউজ টু সিং। অপশন সিতে বলা হচ্ছে উড, WOULD, উড সিং। পার্থক্যটা একটু দেখে রেখো যে ইউজ টু আর হচ্ছে উডের সঙ্গে টু বসে না। তাহলে রাইট আনসার কি দেবে বলো দেখি? হি আ সং আন্ডার দ্য ট্রি, অর্থাৎ গাছের নিচে বসে সে গান গেয়েছিল। আমি যদি গান গেয়েছিল বলি তাহলে স্যাং। আমি যদি মনে মনে ভাবি এটার অর্থ হচ্ছে সে গান গাইতো তওকারের তো, বুঝতে পেরেছ? তাহলে আমি কি বলবো? আমি বলবো ইউজ টু সিং। আর আমি মনে করি যে ইউজ টু বা উডের অর্থ এমন কোনো ভিন্ন নয়, সেক্ষেত্রে এটিও রাইট উত্তর। দ্যাট মিনস বোথ বলা যাবে না, অল আর কারেক্ট। ক্লিয়ার? এই প্রশ্নগুলোই প্রতিযোগিতামূলক পরীক্ষা আসবে, ভয় পেয়ে যাবে, হতাশ হয়ে যাবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমি দেখেছি এই ইউজ টু নিয়ে বেশ একটা অ্যাডভান্স লেভেলের একটা প্রশ্ন হয়। অ্যাডভান্স কোয়েশ্চেন বলবো আমি, শিরোনামটা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন এটা। সেটা হচ্ছে ইউজ টু এর যে রুলটা সেটা হলো যে হি, একটু খেয়াল করে বাক্যগুলো, USED হি ইউজ টু মেক টি মানে কি বলতো? হি ইউজ টু মেক টি মানে হলো সে চা বানাতো, তওকারে তো। হ্যাঁ, এই তো ছাড়বে না। হি ইউজ টু মেক টি, সে চা বানাতো। ওকে, কিন্তু যদি কোনো বাক্যটা এরকম হয় যে হি ইজ USED ইউজ টু, ওকে, তাহলে ইজ যদি কখনো ইউজ টু এর আগে বসে যায় রে বাবা, তাহলে সঙ্গে সঙ্গে মেকটাকে মেকিং টি করতে হবে। আর এ কারণে একটা গ্রামারের রুল সৃষ্টি হয়েছে। স্ট্রাকচারটা হচ্ছে যে ইউজ টু যদি কোথাও বসে, এরপরে পরবর্তী আপনি যে ভার্বটা নেবেন সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ইউজ টু। ওকে, এরপরে ভার্বের কি হবে? বেস ফর্ম। কিন্তু যদি আপনি কখনো বি ভার্ব নেন, অ্যামিজার বি ভার্ব, সো যদি আপনি কখনো বি ভার্ব নেন এবং এরপরে যদি আপনি ইউজ টু নেন, তাহলে পরবর্তী ভার্বের সঙ্গে আপনাকে অবশ্যই করতে হবে আইএনজি। কি এক আজব ব্যাপার! দেখো, ইউজ টু এর পরে বেস ফর্ম, কিন্তু যখনই একটা বি ভার্ব এসে গেছে, এরপরে ইউজ টু এর পর ওই সেম ভার্বটাই ভার্বের সঙ্গে আইএনজি নিয়েছে। তাহলে অর্থটা একটু দেখে নিই। হি ইউজ টু মেক টি, সে চা বানাতো। আর যখন বলবো হি ইজ ইউজ টু মেকিং টি, সে চা বানাতে অভ্যস্ত। মনে থাকবে, ইজ ইউজ টু, আর ইউজ টু, এম ইউজ টু এর মানে হয়ে যাবে অভ্যস্ত।
আর করতো, তওকারে তো, ওই যে সেটা। তাহলে সে চা বানাতো আর সে চা বানাতে অভ্যস্ত, সে চা বানাতে অভ্যস্ত। ঠিক এই জিনিসটার কারণেই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই রুলটা নিয়ে বেশ খেলা হয়। কি খেলা দেখবে? আচ্ছা, খেলাটা হচ্ছে এরকম, যেমন শি শি ইউজ টু, আরে কি লিখছি, হি ইউজ টু ডট ডট আ ফোক সং। এখন অপশানে বলা হয় যে এখানে কি সিং হবে নাকি বিতে হচ্ছে সিঙ্গিং হবে, সিঙ্গিং হবে। ওকে, আর আরেকটি প্রশ্নের পাশাপাশি জুড়ে দেওয়া হয় সেম বাক্যটাই শি ইজ দেওয়া হয়, শি ইজ ইউজ টু, অপশান হিসেবে জাস্ট এটা দেওয়া হয়। সো এবার বলো দেখি হোয়াট উইল বি দ্য রাইট আনসার, ঝটপট করে একটু কমেন্টে ড্রপ করো। এগুলোই আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষা আসা প্রশ্ন। ইয়েস, ইউজ টু যেহেতু রয়েছে, আমার নিয়ম বলছে ভার্বের বেস ফর্ম, হেয়ার ইজ দ্য রাইট উত্তর সিং। আর যখনই বি ভার্ব রয়েছে আমরা পরবর্তী ভার্বের সঙ্গে করব সিঙ্গিং, রাইট? সো এখানে রাইট উত্তর হচ্ছে সিঙ্গিং, অর্থাৎ সে একটি লোকসঙ্গীত গাইতে অভ্যস্ত। ওকে, সো এই বি ভার্বের জায়গাতে তোমরা আরেকটি জিনিস লিখে নিতে পারো, সেটা হচ্ছে গেট। অনেক সময় গেটও থাকে, হ্যাঁ, গেট ইউজ টু, অর্থাৎ এমনও থাকতে পারে যে গেটিং ইউজ টু, এমন হতেই পারে গেটিং ইউজ টু, যে সে লোকসঙ্গীত গাইতে অভ্যস্ত হচ্ছে, তখন সেটা চলমান হয়ে যায়। অথবা আমি যদি বলি যে হচ্ছে হি গেটস ইউজ টু, তাহলে ওই আগের মতোই অর্থ হয়ে যায়। তো মেন কথা হচ্ছে যে তুমি শুধু এইটুকু জেনে রাখো যে কোনো কোনো সময় বি ভার্ব অথবা গেটও সেখানে ইউজ হতে পারে। এখন এই দুইটা রুল তুমি যখন শিখে গেছো, বেসিক 50 ক্লাসের এই আয়োজন তুমি যখন শিখে গেছো, পরীক্ষকরা এটা জেনে গেছে, তখন পরীক্ষকরা ভাবছেন যে ঠিক আছে, তোমাকে এবার অন্য লেভেলে টেস্ট করা যাক। তখন তারা কি করে, তখন তারা একটা বাক্য দেয়, সেটা হচ্ছে এরকম, সুগা ইজ ইউজ টু ডট ডট টি। এখন এই কোশ্চেনের আনসারটা তুমি কি দেবে? যদি তুমি কোশ্চেনের আনসারটা ঠিকঠাক দিতে পারো, তাহলে ধরে নেব যে কোনো পরীক্ষকই তোমাকে আর আটকাতে পারবে না, বেসিক বিষয়ে তোমার বেশ পরিপক্কতা এসেছে। সুগার ইজ ইউজ টু ডট ডট। মাশাআল্লাহ, আমার এটা ভালো লাগছে যে তোমরা যারা এই আয়োজনগুলোতে যুক্ত হয়েছ, এক বুক স্বপ্ন নিয়ে প্রথম থেকে লেগে আছো। আমি তোমাদের প্রত্যেকের জন্য দোয়া করি, যারা যেভাবে এই ক্লাসগুলো কন্টিনিউ করছো, সর্বদা নিয়ত করবে মহান আল্লাহ যেন তোমাদেরকে 50তম ক্লাসগুলো সবগুলো শেষ করা তৌফিক দান করে। মাশাআল্লাহ, এইবার কিন্তু দেখো নর্মাল নিয়ম অনুযায়ী আমরা যদি বি ভার্বের কথা বলি এবং এরপরে যদি ইউজ টু এর কথা বলি, ওকে, তাহলে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি হওয়ার কথা ছিল, বাট এখানে কিন্তু হয়ে যাবে মেক। কেন বলো তো? কারণ হলো এটা হলো সিম্পলি প্যাসিভ ভয়েস। যদিও আমি ভয়েস পড়াইনি, ভয়েস পরে আমি তোমাদের শেখাবো, কিন্তু এইটুকু বলে রাখি এটা প্যাসিভ ভয়েস। তুমি খেয়াল করো, আগে যে নিয়মগুলো ছিল সেখানে ব্যক্তিবাচক সাবজেক্টগুলো ছিল। তুমি যখন আইএনজি করেছিলে সেখানে ব্যক্তিবাচক সাবজেক্ট, তুমি আইএনজি করেছিলে ব্যক্তিবাচক সাবজেক্ট, কিন্তু এইবার তুমি আইএনজি করতেই পারবে না, কারণ সেখানে বিষয়বস্তুবাচক যখন সাবজেক্ট চলে আসবে। এই বিষয়বস্তুবাচক যখন কোনো সাবজেক্ট চলে আসে তখন সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। এক্ষেত্রে যেই স্ট্রাকচারটা জানা খুব জরুরি। সো আমি যদি বলি যে কোনো থিং বা ফ্যাক্ট, এটা যদি বাক্যের সাবজেক্ট হয়ে যায় এবং তারপরে যদি বি ভার্ব এবং তারপরে যদি ইউজ টু থাকে, তবে এরপরে ভার্বের হবে বেস ফর্ম, বাকি অংশ যা আছে তাই। একটু হাইলাইট করি, থিং বা ফ্যাক্ট অন্যান্য বিষয় যদি সাবজেক্ট হয়, আর যখন এখানে পার্সন এসে যাবে রে বাবা, তখনই ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি হয়ে যাবে এই যে জায়গাটায়। কিন্তু যখনই বিষয় বা বস্তু হবে বাক্যের সাবজেক্ট, তখনই কিন্তু ইউজ টু এর পরে ভার্বের হবে বেস ফর্ম, ইউজ টু এর পর ভার্বের বেস ফর্ম। এখানে সাবজেক্টটা জড় বস্তু, তাই থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, নাইস, মাশাআল্লাহ।
তাহলে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে এই হচ্ছে তোমাদের নিয়ম। এর সঙ্গে আরেকটা জিনিস তোমাদেরকে ডিস্টার্ব করবে, সেটি আমি তোমাদের জানিয়ে রাখি। কিছু কিছু ভার্বসের তোমার দুইটা ফর্মই এক, সেগুলো আমি তোমাদের দেখাবো। যে ভার্বগুলো তোমাদের কনফিউজড ভার্ব বলা হয় বা প্রবলেমেটিক যে ভার্বগুলো, যার প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই। যেমন ধরো কাট, প্রেজেন্টও যা, পাস্টও তাই, পাস্ট পার্টিসিপলও তাই। হ্যাঁ, এরকম কিছু ভার্ব আছে না? অথবা তোমার ধরো এই যে লাই, যে লাই মানে হলো মিথ্যা বলা। হ্যাঁ, এই লাইয়ের অনেকগুলো ফর্ম আছে। লাই মিথ্যা বলা, লাই শুয়ে থাকা, লাই হচ্ছে কিছু রাখা বা ডিম পাড়া, লাই লে, লেইন। হ্যাঁ, এই টাইপের কিছু ভার্ব আছে। এইগুলো দিয়েই তোমাকে কিন্তু পাস্ট টেন্সের ভিতরে গোলক ধাঁধা তৈরি করে। দেখতে চাও কিভাবে? আচ্ছা, এবার বলি তোমাকে। যেমন আমি যদি বলি হি কাট দ্য পেপার, প্রশ্ন হবে কিরকম দেখো, আর হি কাটস দ্য পেপার। আর আরেকটি হচ্ছে আই কাট দ্য পেপার। তোমরা কি বলতে পারবে কোনটা কোন টেন্স? জিজ্ঞাসা করা হয়েছে কোনটা কোন টেন্স, অপশন হিসেবে দেওয়া হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কোনটা কি বলবে বলো তো? যেহেতু হি থার্ড পারসন, ভার্বের সঙ্গে এস বা ইয়েস হওয়ার কথা ছিল, হয়নি, তার মানে এটা পাস্ট টেন্সে হয়ে আছে। অতএব এটার নাম হলো পাস্ট ইনডিফিনিট। বুঝতে পেরেছ? আর এরপরে কাটসের সাথে যেহেতু এস আছে, দ্যাট মিনস এটা কিন্তু প্রেজেন্ট টেন্স বলেই ভার্বের সঙ্গে এস বাই এস। মনে রেখো, একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হি থার্ড পারসন, হি শি কোনো কিছুর নাম, এগুলো পরে ভার্বের সঙ্গে এস বাই এস হয়। যেহেতু হয়েছে, দ্যাট মিনস এটি হলো কি বলতো, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। কিন্তু আই কাট দ্য পেপার, তোমরা কি বলতে পারো এটা কোন টেন্স? ইয়েস, যেহেতু আয়ের পরে কাট আছে, দ্যাট মিনস তুমি কিন্তু এটাকে পাস্টও ধরতে পারো, আবার প্রেজেন্টও ধরতে পারো। কাট, তুমি এটাকে প্রেজেন্টও ভাবতে পারো, আমি কেটেছিলাম পত্রিকাটা বা কাগজটি কেটেছিলাম, তাহলে আমি পত্রিকা বা কাগজটি কাটি, আমি কেটেছিলাম। সো এটা দুইটা উত্তরই রাইট। একটা প্রেজেন্ট ইনডিফিনিটও বলতে পারো এক অর্থে, আবার আরেকভাবে তুমি এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে বলতে পারো। এটাকে যদি প্রেজেন্টে ভাবো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, এটাকে যদি পাস্টে ভাবো তাহলে পাস্ট ইনডিফিনিট। এই টাইপের কিছু গোলক ধাঁধাময় ভার্ব আছে যেগুলোর অর্থ জানা টেন্সের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ। আর প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ঠিক এই জায়গাটাতে হিট করে যে টেন্স তো জানো বাবা, তুমি জেনেই গেছো, এইবার তোমাকে কঠিন জিনিস দিয়ে পরীক্ষা করি। সো আমি তোমাদের জন্য যেটা করব, ক্লাসটি শেষ করেই তোমরা যারা যুক্ত আছো পেইড ব্যাচে, আমি সেখানে এই কনফিউজিং ভার্বগুলো দিয়ে দেবো, যেগুলো তিনটা ফর্মই এক, এরকম কাট কাট কাট, হিট হিট হিট। আর আরও বেশি কনফিউজিং যে লাই মানে হচ্ছে শুয়ে থাকা, লে, লেইন, কি এক অদ্ভুত বিষয়, মানে বোঝা অনেক বেশি কঠিন। এরকম একটি টেস্ট আসবে, বলে দিল যে ধরো কথার কথা, হি লাইট আ লট, হি লাইট আ লট। এই লাইটটা কোথা থেকে এসেছে? ইয়েস, সে অনেক মিথ্যা বলেছিল। এটা তুমি পাস্ট টেন্সে তোমাকে বুঝতে হবে। ওকে, কিন্তু যদি আমি কোথাও বলি যে হি হ্যাজ ডট ডট আ লট, এখন তুমি কি নেবে? অপশান এতে বলা হচ্ছে যে লাইট, অপশান বিতে লেইট, অপশান সিতে হচ্ছে লেইন। কি এক মারাত্মক বিষয়! তুমি তো এটা জানোই যে কোথাও যদি হ্যাভ বা হ্যাজ থাকে, এরপরে নেবে V3। ভালো কথা, এটা তুমি জেনেছো। কিন্তু প্রবলেম কোথায় দেখো, তুমি জেনেছো যে হ্যাভ বা হ্যাজের পরে ভার্বে পাস্ট পার্টিসিপল হবে। ভালো কথা, কিন্তু এখন পাস্ট পার্টিসিপল নেওয়া নেই, তোমার ভেতরে অনেক দ্বন্দ্ব যে তুমি আসলে কোনটা নেবে। তুমি কি বলবে যে সে অনেকগুলো ডিম পেড়েছে? না। বা সে অনেক কিছু রেখেছে, সে অনেক মিথ্যা বলেছে, সে অনেক শুয়েছে? না। এখানে আসলে অনেক শুয়া অর্থে লেইন দেওয়াটা খুবই অযৌক্তিক। ওকে, সে অনেক মিথ্যা বলেছে, এটা আমরা বলতে পারি
সুতরাং লাইটটা আমরা এখানে নেব। আবার আমরা যদি সে কিছু রেখেছে, হ্যাঁ, ডিম পাড়াটা নেব না, সে ডিম পাড়া বলবো না, সে কিছু রেখেছে, সো আমরা এখানে লেনটাকে নিতে পারি। তাহলে এই দুইটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে ভুল। এইগুলোও কিন্তু টেন্সের সঙ্গে সম্পৃক্ত। তোমরা এই যে মুখস্থ করো না, আমি বারবার বলেছি, দয়া করে অবশ্যই মুখস্থ করে নিও, কেমন? অবশ্যই মুখস্থ করে নিও। ব্যাস, এই হচ্ছে মোটামুটি টেন্সের আসলে মৌলিক বিষয়গুলো। এবার আমি তোমাদেরকে এই যে বাকি যে টেন্সগুলো তোমরা দেখেছো, এই টেন্সগুলোকে আমি এক নজরে আমি তোমাদের একটি তুলনামূলক পার্থক্য আকারে একটু দেখানোর চেষ্টা করি। একটু খেয়াল করো তোমরা সবাই। এবং এই বাক্যগুলোকে আমরা আবার নেগেটিভ করা শিখব, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স, গত দিনে হি ওয়ার্কস অ্যাট দ্য হসপিটাল, পাস্ট টেন্সে এসে হয়ে গেল ওয়ার্কড। নাইস, নজর দাও শুধুমাত্র কোথায় পরিবর্তন হচ্ছে। হি ইজ ওয়ার্কিং, পাস্ট টেন্সে এসে কি হয়ে যাচ্ছে? ওয়াজ ওয়ার্কিং। নজর দাও, সব ঠিক আছে, এই জায়গাটায় পরিবর্তন। হি হ্যাজ ওয়ার্কড, আর এখানে এসে একটু হ্যাড ওয়ার্কড এবং আরেকটি পরিবর্তন বিফোর এবং আফটারে ব্যবহার। তুলনামূলক পার্থক্য, হ্যাজ বিন ওয়ার্কিং আর এখানে হ্যাড বিন ওয়ার্কিং। তাহলে এখান থেকে প্রমাণিত, পৃথিবীতে যত কন্টিনিউয়াস টেন্স আছে আইএনজি, পৃথিবীতে যত পারফেক্ট টেন্স আছে ভার্বে পাস্ট পার্টিসিপল, পৃথিবীতে যত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে সবগুলোই ভার্বের সঙ্গে আইএনজি। ব্যাস, এই হলো মোটামুটি একটা কম্প্যারিজন, প্রেজেন্ট টেন্স ভার্সাস পাস্ট টেন্স। এবার আমরা যেটা করব, গত দিনের মতো করেই এই বাক্যগুলোকে আমরা নেগেটিভ করব এবং ইন্টারোগেটিভ করব। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, এই প্রতিটা বাক্যকেই আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করব। শুধু শেষেরটা আমরা করব না। কেন করব না? কারণ এটাকে আমরা বলেছি লেস ইম্পর্ট্যান্ট, মানে এইটা খুব কম ব্যবহার হয়, লেস ইউজড। সো তোমরা এটা লেস ইউজ লিখে রেখো। আমরা এটা সাধারণত এই নেগেটিভ বা প্রশ্নবোধক বাক্যগুলোতে দেখি না বললেই চলে, কিন্তু একটু নজর রাখি আমরা। ওকে, সো হি ওয়ার্কড অ্যাট দ্য হসপিটাল, আমরা নেগেটিভ করতে চাই, তাহলে কি হি ডাজ নট বলতে পারবো আমরা? না। আমরা কি ডু নট বলতে পারবো? না। ডাজ এবং ডু হচ্ছে এই টেন্সের জন্য। সুতরাং এখানে আমরা নতুন একটা জিনিস পাবো, হি ডিড নট। যখনই তুমি কোথাও ডিড নট ইউজ করবে তখন এই ভার্বের সঙ্গে আর ইডি থাকবে না, তখন হবে হি ডিড নট ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল। অর্থাৎ সে হাসপাতালে কাজ করেছিল, আর নেগেটিভ হচ্ছে সে হাসপাতালে কাজ করেছিল না বা হাসপাতালে কাজ করেনি। আমরা প্রতিদিন কথা বলার জন্য, লেখার জন্য কিন্তু এই কাজগুলোই করি। একটা বাক্যকে হাবোধক প্যাটার্নে লিখি, আবার কোনো কোনো সময় প্রয়োজনে সেগুলোকে নাবোধক প্যাটার্নে লিখি। এখন আমাকে তো জানতে হবে পাস্ট টেন্সে কখন, কোন সময় কোন ভার্বটা ব্যবহার করতে হয়। তাহলে ইনডিফিনিট টেন্সে ডিড নট, ইন্টারোগেটিভে শুরুতে আসবে ডিড। এবং মনে রেখো, যত ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ মানে হচ্ছে অক্সিলারি ভার্ব। এই যে ডু, ডাজ, ডিড যেগুলোর কথাই বলি, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলো সাবজেক্টে আগে চলে আসে। তাহলে ডিড হি ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল, সে কি হাসপাতালে কাজ করেছিল? প্রশ্নবোধক চিহ্ন দিতে একটু ভুল করো না। ক্লিয়ার? একইভাবে আমরা যদি এটাকে নেগেটিভ করি তাহলে কি হবে? হি ওয়াজ নট ওয়ার্কিং অ্যাট দ্য হসপিটাল, নেগেটিভ করলাম। যদি প্রশ্নবোধক করতে চাই, ওয়াজটাকে শুরুতে দেব, ওয়াজ হি ওয়ার্কিং অ্যাট দ্য হসপিটাল, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এই হচ্ছে নেগেটিভ, এই হচ্ছে ইন্টারোগেটিভ। আর যদি আমরা হ্যাডের কথা বলি, একইভাবে হি হ্যাড নট ওয়ার্ক, সে কাজ করেছিল না, বাকি যা আছে তাই এইটুকু দিয়ে রাখি, ডট ডট দিই। আর যদি প্রশ্নবোধক করতে চাই ইন্টারোগেটিভ, তাহলে হ্যাডটাকে শুরুতে নিয়ে আসবো, হ্যাড হি ওয়ার্ক, বাকি যা আছে তাই। আর এটা আমরা করব না। তাহলে এটার নাম হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ করা প্যাটার্ন, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ করা প্যাটার্ন, এটি হলো পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ করা প্যাটার্ন, আর এটির ব্যবহার খুবই কম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ করা প্যাটার্ন। আশা করি তোমরা এটা বুঝে নিয়েছো যে প্রায় প্রতিটা বাক্যকেই অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করা দরকার হয়। এটা প্রয়োজনের জন্যই,
কারণ আমরা যখন কিছু লিখতে যাই সেখানে কিন্তু এই বিষয়গুলো আমরা বারবার ব্যবহার করি। ঠিক আছে, এখন যদি একটি টেস্ট দেওয়া হয় তোমাকে, একটু খেয়াল করো, একটা টেস্ট দেওয়া হচ্ছে তোমাকে, টেস্ট দিয়ে বলা হচ্ছে হি ডিড নট ওয়ার্ক প্রপারলি, দিয়ে বলা হলো এই বাক্যটার নাম কি? এটা কি পাস্ট ইনডিফিনিট নাকি অপশন বি এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট? আমার মনে হয় একটু দেরি করা উচিত হবে না। মনে রেখো, প্রতিটা টেন্স চেনার কিছু লক্ষণ, কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেটা অবশ্যই তোমাকে দেখতে হবে এবং সেটা দেখেই তোমাকে মনে রাখতে হবে। তাহলে যদি কোনো বাক্যতে ডিড থাকে, কোনো বাক্যতে কি থাকে? ডিড থাকে, তাহলে অবশ্যই সেটি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। ডিড থাকা মানেই পাস্ট ইনডিফিনিট। ধরো কথার কথা, এই বাক্যটা এভাবে আছে যে হি ডিড নটের জায়গাতে হি ডাজ নট, যেটা গতদিন দেখিয়েছিলাম নেগেটিভ, হি ডাজ নট ওয়ার্ক প্রপারলি। এবার বলো তো তুমি কি বলবে? যেহেতু ডাজ আছে, এই বাক্যটা কোনোভাবেই পাস্ট হতে পারে না। ডাজ থাকা মানেই ডু বা ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট। মেধাবীরা খুব দ্রুতই বাক্য দেখেই বলে ফেলে এটা কোন টেন্স, কারণ তাদের নজর থাকে এই ভার্বের আগে পরে। অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব, এই দুইটা জায়গা নজর দিলেই বোঝা যায় ওটা কোন টেন্সে আছে। আর ভার্ব নিয়েই মূলত টেন্সের অস্তিত্ব, যেটা আমরা প্রথম দিন বলেছিলাম যে টেন্স ইজ ইকুয়াল টু টাইম, আর টাইম মানে হচ্ছে ভার্ব। ওকে, এই সিম্বলগুলো, এই চিহ্নগুলো দেখে তুমি বলতে পারবে সেটা কোন টেন্স। এরপর কিছু বৈশিষ্ট্যের কথা এসে যায়, যে বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। টেন্স চেনার কিছু বৈশিষ্ট্য, যেটা গতদিন লিস্টে দিয়েছিলাম, আমি তোমাদেরকে আবারও দেব। টেন্স চেনার যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো একটু মনে রেখো তোমরা, যে ওই বৈশিষ্ট্যগুলো থাকলে সেটা সেই টেন্স হয়। হ্যাঁ, যেমন ধরো ইয়েস্টারডে, এগো, এই বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে নোট আকারে দিয়ে দেব। যেমন আমি যদি বলি এগো, ওয়ান্স, এরপরে ONCE ওয়ান্স, এরপরে ধরো লাস্ট, এরপরে হচ্ছে ইন প্লাস ধরো 1990 এরকম কিছু একটা, অথবা হচ্ছে প্রিভিয়াস, VIOS প্রিভিয়াস, আচ্ছা, ইটিসি এটসেট্রা, এগুলো যদি থাকে তাহলে কিন্তু সেটা হয়ে যায় পাস্ট ইনডিফিনিট। এই বৈশিষ্ট্যগুলো দেখেও তুমি বুঝতে পারবে যে বাক্যটা হলো পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তো এই মোটামুটি পাস্ট ইনডিফিনিট টেন্সের আর বলার তেমন কিছুই নেই। আমি যেটা ফিল করছি যে সব কিছুই বলা হয়েছে। এখন সব শেষ, তোমাদের জন্য ছোট্ট একটা টেস্ট দেব এবং টেস্ট দিয়েই সেখান থেকে বিদায় নেব। ঠিক আছে, সো এটাকে আমি বলছি গ্র্যান্ড টেস্ট। দেখি তোমরা কতজনে পারছো। এটা হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার। কোন আনসারটি সঠিক? অপশন এ, হি ডিড আ মিস্টেক। অপশন বি, হি ডিড work hard. He did work hard, HARD, hard. Option C, অন্য কালার দিই, he used to making a film. He used to making a film. Option D, he did not
PERFORM পারফর্ম ইট। আমি 4টা বাক্য দিয়েছি তোমাদের বোঝার জন্য যে তোমরা এই পুরো আলোচনাটি ঠিকঠাক মতো ধরতে পেরেছো কিনা। ওকে, সো যারা ক্লাসগুলোতে অ্যাটেন্ড হচ্ছে তাদের আমি বলবো যে ফেসবুক পেজে নজর রাখতে হবে ক্লাসগুলো কবে কখন কোন সময় হয়, আমি এটা ইনশাল্লাহ জানিয়ে দেব। চুজ দ্য কারেক্ট আনসার, হি ডিড আ মিস্টেক। আমরা সাবজেক্টের পরে ডু থেকে ডিড পাস্ট টেন্স পেয়েছি, এটা হচ্ছে একেবারেই পাস্ট ইনডিফিনিট, অতএব এটা শতভাগ আমি বলবো রাইট, পাস্ট ইনডিফিনিট এবং শতভাগ এটি হচ্ছে রাইট। আর হি ডিড ওয়ার্ক হার্ড, তোমাদের কি মনে আছে আমরা সাবজেক্ট এবং ডু অথবা ডাজ ব্যবহার করতে পারি ভার্বে V1, যেটা গত ক্লাসে দেখেছিলাম ইমফ্যাসিস, মনে আছে? একইভাবে আমরা একইভাবে কিন্তু ডিড ইউজ করতে পারি পাস্ট টেন্সে, সেটি দ্বারাও কিন্তু ইমফ্যাসিস বা জোর বোঝায়। তার মানে আমরা যদি কোনো বাক্যতে জোর দিয়ে কিছু বোঝাতে চাই তাহলে ডিডটাকে আমরা ব্যবহার করতে পারি আরেকটা ভার্বের পূর্বে। হি ডিড ওয়ার্ক হার্ড, রাইট? গত ক্লাসে দেখেছিলাম হি ডাজ প্লে ওয়েল, অথবা সাকিব আল হাসান ডাজ হিট ওয়ান্ডারফুলি, এরকম বলা হয় কমেন্টে অনেক সময়। তো এভাবে ডু ডাজ ডিড কিন্তু মেন ভার্বের পূর্বে বসতে পারে, যেটা দ্বারা ইমফ্যাসিস বোঝানো হয়, জোর। তার মানে এই বাক্যটা রাইট, সো এটিকেও রাইট বলছি আমি। ওকে, হি ইউজ টু মেকিং, ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, নো, সো কোনোভাবে আইএনজি হবে না, এটি হচ্ছে ভুল, সো ইটস রং। কি মনে হচ্ছে? আর সবশেষ হি ডিড নট পারফর্ম ইট, মারাত্মক ভুল। যদি কোথাও ডিড একবার ইউজ হয়ে যায়, সেটা সাবজেক্টের আগে হোক বা পরে, তাহলে ভার্বের হবে বেস ফর্ম, তাহলে এখানে ইডি হবে না, এখানে হবে পারফর্ম। এই ইডি যুক্ত হওয়াটাই হচ্ছে ভুল, তার মানে এটিও হচ্ছে রং। অর্থাৎ 4টা বাক্যের ভিতরে 2টা সঠিক 2টা রং। আর এটি বোঝানোর জন্যই আমি একটু এলোমেলো করে সবগুলোকে রং মানে রাইট এরকম একটা মিক্সড করে দিয়েছিলাম, GRAND, গ্র্যান্ড, আচ্ছা, যাতে করে তোমরা ভুলটা ধরতে পারো। আলহামদুলিল্লাহ, শেষ করছি আজকের আয়োজনটি। কেমন উপভোগ করলে একটু জানাও। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, টেন্সের ভেতরে যে এত রহস্য লুকিয়ে আছে এটা আসলে তোমাকে ফিল করতে হবে। তো একটা কথা কি যে টেন্স তুমি যদি ভালো করে বুঝে যাও তাহলে তুমি একটা জিনিস নিশ্চিত থাকতে পারো, অনেকাংশেই তুমি নিশ্চিত থাকতে পারো যে তোমার অনেক কিছুই খুবই সহজ হয়ে যাবে। সো টেন্সের আলোচনা আশা করি তোমরা এনজয় করেছো। এখন আমরা শুরু করব দ্বিতীয় আয়োজনটি। তবে দ্বিতীয় আয়োজনের পূর্বে জাস্ট এটি তোমাদেরকে জানাই, যারা আমার সঙ্গে যুক্ত আছো, ঈদের এই আগে তোমাদের মন আমি জানি অনেক ছটপট করছে যে একটু আগে যেতে পারলে কতই না ভালো হতো, ইত্যাদি ইত্যাদি। বাট জীবন সবসময় কিন্তু একই ধারায় চলে না, কোনো কোনো সময় কিন্তু একটু অন্যরকম হয়, এগুলো মেনে নিতে হয়। জীবনের এই পরিক্রমাগুলো আমার জীবনে এসেছিল, এবং আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে বলি তোমাদের। আমার শিক্ষা জীবনে সবসময়টা অনেক স্ট্রাগলিং ছিল এবং অনেক সংগ্রাম মুখর ছিল বিভিন্ন কারণেই। প্রাইভেট টিউশনই করতাম, প্রায় সময়গুলোতেই দেখা যেত যে আগামীকালকে ঈদ, তার আগের দিন সন্ধ্যাবেলা আমি বাড়ি পৌঁছাতাম। তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতেও সেদিন অনেক রাত হয়ে যেত অনেকটা। তো বাসা থেকেও অনেক কথা বলতো, আবার অনেক সময় বলতো না, যে জানতো যে আমার ব্যস্ত থাকার কারণ কি। তা আমার একটা কথা মনে হয় যে তুমি যদি কিছু অর্জন করতে চাও, সবসময় অত শিডিউল মেনটেন করে আরাম আয়েসে সব কিছু হবে সাজানো গোছানো, এটি ভাবার কোনো কারণ নেই। কিছু সময় কিছু মুহূর্ত ফিরে ফিরে আসবে চমৎকার হয়ে, যদি বর্তমান সময়গুলোকে তুমি প্রপারলি ইউজ করো। আদারওয়াইজ আরাম আয়েসের কারণেই তোমার ভবিষ্যৎটা তোমার কাছে একেবারে জঘন্য হয়ে ধরা দেবে, অনুতাপ করবে, আফসোস করবে। সো কোনোভাবে আমরা 5 তারিখের আগে ক্লাসটা পোস্টপোন করছি না, ইনশাআল্লাহ 5 তারিখ পর্যন্ত ক্লাসটা চলবে। তোমরা বরং আমাকে, আজকে একটা পোস্ট করা হয়েছে, সেই পোস্টের নিচে তোমরা জানাবে, এইখানে নয় ওই পোস্টের নিচে যেটা আমি করেছি তোমরা দেখো, ওই পোস্টের নিচে জানাবে ঈদের পরে কবে শুরু করলে বেটার হয়। সো ঈদের পরে শুরু করার ব্যাপারটা তোমাদের কাছ থেকে নিয়ে সর্বাধিক ভোটের মাধ্যমে আমি সেই ঘোষণাটা করব। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাটলিস্ট 5 তারিখ পর্যন্ত ক্লাসগুলো কন্টিনিউ করা, একটু স্যাক্রিফাইস করো, কেমন?
সো ছোট্ট একটা নাশিদ প্লে করছি ইনশাআল্লাহ, এরপরে আমরা আবারও ফিরে আসবো দ্বিতীয় লেকচারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেসন, এবং অবশ্যই চুম্বকের মতো আটকে থাকতে হবে, বিকজ তোমরা নিজেরাও ফিল করছো প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য। তো চলো আমরা নাশিদটা শুনে আসি, আর এর ভিতরে তোমরা একটু ফ্রেশ হয়ে আবারও ক্লাসে জয়েন করতে পারো। এর উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা। খন্দকে খাইবারে উহুদে বদরে সেই রক্তের খানা জোহার, দজলা ফুরাতের ঝিলামের প্রান্তে ঢেউ দোলে আজ লাল দরিয়ায়। খন্দকে খাইবারে উহুদে বদরে সেই রক্তের খানা জোহার, দজলা ফুরাতের ঝিলামের প্রান্তে ঢেউ দোলে আজ লাল দরিয়ায়। প্রতিটি ধুলি কণা থেকে যায় সোনা, প্রতিটি ধুলি কণা থেকে যায় সোনা, তোমাতে দেয় তারা মারহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা। যুগে যুগে ইসলাম উত্থান পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে, কারবালা রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তাল হাতে বিঁধেছে। যুগে যুগে ইসলাম উত্থান পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে, কারবালা রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তাল হাতে বিঁধেছে। ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ, ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ, ধন্য রাসূলের সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা। ওয়েলকাম ব্যাক, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আমরা আবারও দ্বিতীয় ক্লাসের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যাচ্ছি। তোমরা প্রস্তুত হয়ে যাও। আর একটি কথা বলি, ক্লাসের মাঝে বিরতি দেওয়াটা খুব খুব বেশি বড় একটা বাধা বলা যায়। তোমরা খেয়াল করেছো কিনা, তোমরা লক্ষ্য করেছো কিনা যে আমি কিন্তু আমার ক্লাসগুলোকে ধারাবাহিকভাবে চালানোর ব্যাপারে খুব বেশি উৎসাহী। ধারাবাহিক, দ্যাট মিন্স কোনো ব্রেক দিতে আমি চাই না। এবং প্রতিটা দিন খেয়াল করে দেখো তোমরা, 8:15 আমি ক্লাস শুরু করার চেষ্টা করি। কয়েক সেকেন্ড 19-20 হতে পারে, বাট আমি চেষ্টা করি যে 8:15 যেন তোমাদের ক্লাসটা শুরু করতে পারি। এই প্রতিদিন যথাসময়ে ক্লাসটা শুরু করা এবং ক্লাসের মাঝে কোনো বিরতি না দেওয়া, এই দুইটি হচ্ছে আমাদের এই পুরো আয়োজনের মূল স্পিরিট। মনে রেখো, আমরা এটা প্রথম দিকে বলেছিলাম যে আমাদের এই আয়োজনটা অনেকটা হচ্ছে মুমূর্ষু রোগীকে ব্লাড দেওয়ার মতো। সো মুমূর্ষু রোগীকে যখন ব্লাড দেওয়া হয়, ব্লাড দেবার মাঝে কোনোভাবে বিরতি দেওয়া হয় না, নন স্টপ ব্লাডটা দেওয়া শেষ হলে তবেই কিন্তু ব্লাডটা বন্ধ করে দেওয়া হয়, ব্ল্যাঙ্ক হয়ে যায়, এরপরে বন্ধ। সো এই পুরো আয়োজনটা লাইক হচ্ছে মুমূর্ষু রোগীকে ব্লাড দেওয়ার মতো। তোমরা মুমূর্ষু ইংরেজি শেখার ক্ষেত্রে তোমরা কাতরাচ্ছ, তোমাদেরকে উজ্জীবিত করার জন্যই মূলত এই আয়োজন। যার কারণে আমি সর্বদাই চেষ্টা করেছি তোমাদের যথাসময়ে ক্লাস শুরু করার এবং ধারাবাহিকতা বজায় রাখার। আলহামদুলিল্লাহ, আমি এই আমার শত ব্যস্ততার মাঝেও
কোনোটা মুহূর্ত আমি ভাবিনি যে তোমাদেরকে ছাড়া একটা দিন আমি অন্য কোথাও গিয়ে আমার অন্য কোনো আরাম আয়েশ করব, কোনো দাওয়াত বা পার্টি ফাংশনে যাব, আমার কি ব্যস্ততা নেই থাকে, বাট তারপরেও আমি ডেডিকেশনের এই জায়গাটায় আলহামদুলিল্লাহ আমি ন্যূনতম ছাড় দিতে চাই না। তোমরা যদি আমাকে কোঅপারেট না করো কিভাবে হবে বলো? একটু স্যাক্রিফাইস করো, তোমরা কি পাচ্ছ ইনশাল্লাহ নিজেই সেটা ফিল করবে। চলো আমরা ক্লাসে ফিরে যাই। ক্লাসের মাঝে আমি মাঝে মাঝে দেখলাম কেউ কারো কমেন্টে রিপ্লাই দিচ্ছ। দয়া করে এই অধিকার তোমাকে কেউ দেয়নি অন্যের কমেন্টে রিপ্লাই দেওয়ার। নিজের ক্ষতি নিজে করো না, আর পানিশমেন্টও তুমি পেও না। আমি রিপিট করছি, এইভাবে অন্যের কমেন্টে রিপ্লাই দিলে তুমি ব্লকড হয়ে যেতে পারো। সরি টু সে, দয়া করে রিকোয়েস্ট থাকবে শুধুই ক্লাসে মনোযোগ দাও। চলো ক্লাসটা শুরু করি। আমরা গত ক্লাসটায় যা যা শিখেছিলাম সেগুলো একটু রিভিউ করি, হ্যাঁ, তাহলে আমাদের তুলনামূলক বিশ্লেষণ করতে অনেক সুবিধা হবে। আমরা টেন্সের ভেতরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট বলছি, পুরো প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স এই দুইটা আমরা পড়ে ফেলেছি। এই প্রেজেন্ট এবং পাস্ট এর সঙ্গে আজকে আমরা ফিউচার শিখব। হ্যাঁ, ফিউচার টেন্সটা আমরা লিখব এবং লেখার পর একটা তুলনামূলক পার্থক্য দেখব। আমরা আজকে মোটামুটি ফিউচার টেন্সের প্রারম্ভিক কিছু কথা বলবো। এরপরে ফিউচার টেন্সের অ্যাফার্মেটিভ নেগেটিভগুলো আমরা করব। এরপরে আমি তোমাদেরকে দেখাবো যে সকল টেন্সের সাথে তুলনামূলক পার্থক্যটা কি, মানে সাইড বাই সাইড একটার সাথে আরেকটার মিলটা কোথায়, প্রেজেন্ট পাস্ট ফিউচার একটা অপরটার সাথে আমি মিল তোমাদের করে দেখাবো সবশেষে। এবং অবশ্যই আজকের এই ক্লাস থেকে এটিও তোমাদের জানিয়ে দেব যে ইংরেজি গ্রামার শেখার ক্ষেত্রে টেন্সের কার্যকারিতা কোথায়, বা পরবর্তীতেই আমরা কোন লেসনটা শুরু করব। ওকে, সো এখন কোনো কথা বলা যাবে না, ঝটপট খাতা নিয়ে রেডি হয়ে যাও এবং অবশ্যই সেটি খাতায়, মানে ইনফরমেশনগুলো খাতায় নোট করবে, কেমন? আর যারা পেড ব্যাচে আছো তারা তো সমস্ত নোটসগুলো সেখানে পেয়ে যাবে। ওকে, সো প্রথমত আমরা আজকে ফিউচার টেন্স নিয়ে কথা বলবো। এর আগে প্রেজেন্ট নিয়ে কথা বলেছি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা ফিউচার নিয়ে কথা বলবো, কেমন? সো আমরা এখন জাস্ট এই সবগুলো এখান থেকে কেটে দেব। সো আমাদের মূল ফোকাসটা হচ্ছে মূলত ফিউচার। মূল ফোকাসটা কি বলতো? মূল ফোকাসটা হচ্ছে ফিউচার। সে হাসপাতালে কাজ করবে। সো ফার্স্টে আমরা সাদামাঠা নজরে, হ্যাঁ, সাদামাঠা নজরে আমরা হচ্ছে কি বলে একটা ট্রান্সলেশন করে নিই ফার্স্টে। একটু মনোযোগী হও। সো আমরা বলবো হি, এই জায়গায় একটা নিয়ে আসবো উইল। আমরা বিভিন্ন টেন্সে বিভিন্ন কিছু নিয়ে এসেছি। ফিউচারের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শ্যাল এবং উইল। মনে রেখো, ফিউচারের বৈশিষ্ট্য হচ্ছে শ্যাল এবং উইল। সো হি উইল ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল। আমার বিশ্বাস 30, 31 এবং 32 এই প্রতিটা ক্লাসে হসপিটালের নাম এতবার শুনেছো যে হ্যাঁ, ইন ফিউচারে এটা নিয়ে সমস্যা হবে না যে হসপিটালে পূর্বে অ্যাড বসে, অ্যাট দ্য হসপিটাল, রাইট? ওকে, সো এইটা হচ্ছে প্রথমটা, যে সে হাসপাতালে কাজ করবে, করেনি। হি উইল ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল, এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট। সে হাসপাতালে কাজ করতে থাকবে, মানে চলমান, করতে থাকবে, করে না কিন্তু করবে, করতে থাকবে, এটা কন্টিনিউয়াস। সো এটার নাম ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াস আমরা কি লিখবো? আমরা অবশ্যই দেব হি, সে যেহেতু কাজ করতে থাকবে, এটা জানতে হবে। আমি তোমাদেরকে স্ট্রাকচারের সাথে সেটি দেখাবো যে হি উইল এর সঙ্গে একটা বি লাগাবো, এটা সূত্র, এটা আমাকে জানতেই হবে এবং এটা প্রত্যেকেই জানে। এগুলো মুখস্থ, কিছু জিনিস না জানলে তো তুমি কিছু পারফর্ম করতে পারো না। সো তেমনই হচ্ছে এই জিনিসগুলো, কেমন? আচ্ছা, তাহলে হি উইল বি ওয়ার্কিং। কন্টিনিউয়াস মানেই তো ওয়ার্ক, আইএনজি, তাই না? সকল কন্টিনিউয়াস, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক। সো হি উইল বি ওয়ার্কিং, বাকি যা রয়েছে তাই, অ্যাট দ্য হসপিটাল। ক্লিয়ার? ওকে, সে 5 বছর ধরে হাসপাতালে কাজ করবে। এই ধরনের বাক্যগুলোর প্রয়োগ মোটামুটি কম, 3 এবং 4। ফিউচারের এই 3 নাম্বার এবং 4 নাম্বারের ব্যবহার অনেক বেশি কম বলা যায়, তারপরেও শিখে রাখা দরকার। কাজ করতেই থাকবে, হ্যাঁ, নির্দিষ্ট একটা সময় ধরে কাজটা করতেই থাকবে। সো হি উইল অথবা শ্যাল, কিন্তু হি এর পর উইল বসে, শ্যাল বসে না। শ্যাল এবং উইলের ভেতরে যে পার্থক্য রয়েছে কোথায় বসে আমি সেটা দেখাবো, ওয়েট করো একটু। হি উইল এর সঙ্গে একটা হ্যাভ লাগাবো,
হি উইল হ্যাভ, আর আমরা জানি যে হ্যাভ আসা মানেই ভার্বে পাস্ট পার্টিসিপল, ওকে। অথবা আমরা যদি বলি যে এটা ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে পারফেক্ট মানেই তো ভার্বে পাস্ট পার্টিসিপল। সো হি উইল ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল, সে হাসপাতালে কাজ করতেই থাকবে 5 বছর ধরে, ফর 5 ইয়ার্স। বারবার কিন্তু একটা প্রসঙ্গ এসে যাচ্ছে, স্যার কোথায় ফর কোথায় সিন্স, রাইট? ওয়েট করো, প্রেপোজিশনের বিষয়টা যখন আসবে সেখানে ফর এবং সিন্সকে ছাড়বো না, সেটাকে একেবারে কামড়ে ধরবো, রাইট? আচ্ছা, তাহলে হি উইল হ্যাভ ওয়ার্কড অ্যাট দ্য হসপিটাল ফর 5 ইয়ার্স, অর্থাৎ সে 5 বছর ধরে হাসপাতালে কাজ করবে। 4 নাম্বার ব্যবহার খুবই কম, তারপরেও করে দিই ট্রান্সলেশনটা। সে 2018 সাল থেকে হাসপাতালে কাজ করতে থাকবে, মানে 2018 সাল এখনো আসেনি, হতে পারে এরকম যখন কথাটি বলা হচ্ছে তখন 2017 সাল, 2018 সাল থেকে সে কাজটি করতে থাকবে। তাহলে কি করব? জানতে হবে যে এখানে একটা বিশেষ অক্সিলারি ভার্ব আসবে, সেটা হচ্ছে হি উইল হ্যাভ। হি উইল হ্যাভ, তার সঙ্গে তোমাকে লাগাতে হবে একটা বিন, রাইট? পারফেক্ট এবং কন্টিনিউয়াস। সো পারফেক্ট কন্টিনিউয়াস দুইটা বৈশিষ্ট্য নিয়ে আসলাম। হি উইল হ্যাভ বিন, এরপরে হচ্ছে ওয়ার্কিং। হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট দ্য হসপিটাল, হাসপাতালে 2018 সাল থেকে, রাইট? তাহলে ধরে হলে যে জায়গাটায় বাংলা আমরা ধরে বলি সেখানে বসে ফর, আর যখন হতে বা থেকে বলবে সেখানে আমরা ইউজ করব সিন্স। আরেকটা নিয়ম রয়েছে, সেটা নিয়ে না হয় যে পরেই কথা বলবো। ব্যাস, তাহলে হয়ে গেল যে অ্যাট দ্য হসপিটাল, অর্থাৎ হসপিটালে কাজ করবে সিন্স 2018 সাল থেকে। ব্যাস, এটা হচ্ছে মৌলিক বিষয়। আমরা লক্ষ্য করে দেখলাম যে এটার নাম হচ্ছে ফিউচার ইনডিএফআইএনআইটি, ইনডিফিনিট, ওকে। সো আমরা একটু কালারটা আলাদা করে দিই যাতে করে তোমাদের নজরে আসে, কেমন? ওকে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, আর পরেরটা এটা হচ্ছে কন্টিনিউয়াস, মানে ফিউচার কন্টিনিউয়াস। এরপর পরের যেটা রয়েছে সেটা হচ্ছে পারফেক্ট, সরি আমরা এই কালারটাই রাখি, পারফেক্ট মানে ফিউচার পারফেক্ট, কিন্তু প্রতিটাই ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, কেমন? তাহলে সবার শেষে যেটি রয়েছে সেটির নাম হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমার ছোটবেলাতেও এটা নিয়ে আমি যে কত কষ্টে ছিলাম, যে কিভাবে এত প্রকার এত নাম মনে রাখা যায়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, কিন্তু প্র্যাকটিস করতে করতে বারবার পড়তে পড়তেই এটা হৃদয় পটে একেবারেই মানে স্থায়ীভাবে রয়ে গেছে, রাইট? সো তোমরা একটু ভালোবাসা দিয়ে শিখবে, সেটাও ইনশাল্লাহ ধরে রাখতে পারবে। তো আমরা এক এক করে এখন বৈশিষ্ট্যগুলোর কথা বলি, বিশেষ করে 4 নাম্বার খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, এই জন্য আমরা এটাকে খুব বেশি আমরা ফোর্স দেব না। এখন আমরা একটা কাজ করে নিই, যদি এটা আমরা পরে দেখিয়েছি এখানে আমরা একটা কাজ করব, এই সব বাক্যগুলোকে আমরা অ্যাফার্মেটিভ এবং হচ্ছে নেগেটিভ, হ্যাঁ, এইভাবে প্রতিটা বাক্যকে আমরা আগে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করে দেখাবো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বলা যায় যে পার্ট, এটা জানা দরকার। তো সেইখানে আমি বলছি যে যদি হি উইল ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল, আমরা এটাকে সরি আমার ভুল হয়েছে, হবে হচ্ছে নেগেটিভ আর হচ্ছে ইন্টারোগেটিভ। সো নেগেটিভ আর ইন্টারোগেটিভ, এইটা মানে বাক্যটাকে আমরা নেগেটিভ করব এবং ইন্টারোগেটিভ করব, কেমন? একটু আমি লিখে দিই, নেগেটিভ এবং হচ্ছে ইন্টারোগেটিভ। ব্যাস, তাহলে আমি যদি এই বাক্যটাকে নেগেটিভ করতে চাই, হি উইল ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল, তাহলে আমি বলবো যে হি, ওকে, উইল, এরপরে নট, হি উইল নট ওয়ার্ক, বাকি যা আছে তাই, ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল, হি উইল নট ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল। সো উইলের পরে আমরা নট বসাবো। যদি বাক্যটাকে সে মানে বাংলাটা বলে দিই যে সে হসপিটালে কাজ করবে না, সে হাসপাতালে কাজ করবে, সে হাসপাতালে কাজ করবে না। আর যদি বলি যে সে কি হাসপাতালে কাজ করবে, সে কি করবে, এই যে প্রশ্ন করতে শেখা, রাইট? স্পোকেনের জন্য হেল্পফুল। সো উইল হি ওয়ার্ক, তারপরে অ্যাট দ্য হসপিটাল, শেষে অবশ্য কোয়েশ্চেন মার্ক, আগেটা ফুল স্টপ।
ওকে, এই একই প্যাটার্নে মোটামুটি বাকিগুলো আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে থাকবো। তাহলে পরে 2 নম্বরটা দেখি, সে কাজটি করতে থাকবে না, নেগেটিভ করে দিই। তাহলে কি হবে? হবে হি উইল নট, হি উইল নট বি। এই জায়গাগুলো তোমাকে দেখে দেখে শিখতে হবে যে উইল বি তো একসাথে রয়েছে, কিন্তু যখন নেগেটিভ করব নট আসলে কোথায় বসবে। বলে রাখি উইল বি এগুলোকে বলা হয় কম্পাউন্ড অক্সিলারি। কি অক্সিলারি? কম্পাউন্ড অক্সিলারি, মনে থাকবে। সো কম্পাউন্ড অক্সিলারি কিন্তু দুইটা অক্সিলারি ভার্ব মিলেও হয়, আবার অনেক সময় 3টা মিলেও হয়। এই জিনিসটা মনে রাখবে, 2টা মিলেও হয় আবার 3টা মিলেও হয়। যেমন এখানে হচ্ছে 2টা অক্সিলারি ভার্ব মিলে কম্পাউন্ড অক্সিলারি ভার্ব, আর এখানে এই 3টা অক্সিলারি ভার্ব মিলে এটা হচ্ছে কম্পাউন্ড অক্সিলারি ভার্ব। তো যখন তুমি নেগেটিভ করবে মনে রাখবে যে নটটা বসবে প্রথমটার পর, এখানেও ঠিক একইভাবে প্রথমটার পর। ওকে, সো উইল নট, আর 4 নম্বরে হচ্ছে উইল নট হ্যাভ বিন। ব্যাস, তাহলে হি উইল নট বি, তারপরে ওয়ার্কিং, বাকি যা আছে তাই। ওয়ার্কিং, WORKING, ওয়ার্কিং অ্যাট দ্য হসপিটাল, ওয়ার্কিং অ্যাট দ্য হসপিটাল। আমরা এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? যে সে কি কাজ করতে থাকবে, সে কাজ করতে থাকবে না, আর সে কি কাজ করতে থাকবে। এই একইভাবে যখন কম্পাউন্ড অক্সিলারি হবে মনে রাখতে হবে যে প্রথম অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে, থাকুক 2টা 3টা, শুধু প্রথমটা আসবে সাবজেক্টের পূর্বে। তাহলে উইল হি বি ওয়ার্কিং, ওয়ার্কিং অ্যাট দ্য হসপিটাল, অর্থাৎ সে কি কাজ করতে থাকবে, সে কাজ করতে থাকবে না, সে কি কাজ করতে থাকবে। ওকে, এরকম কথা কিন্তু আমরা স্পোকেনে বলি। এরপরে আসি নাম্বার 3তে, সে 5 বছর ধরে হাসপাতালে কাজ করবে। সো উইল হ্যাভ আমরা নেগেটিভ করছি, হি উইল, এরপরে নট, এরপরে দেব হচ্ছে হ্যাভ। হি উইল নট হ্যাভ ওয়ার্ক, তারপরে যা আছে তাই, ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল, তারপরে যা আছে তাই, হসপিটাল লিখে দিই পুরোটাই, ফর 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স, ফুল স্টপ। আর সে কি 5 বছর ধরে কাজ করতে থাকবে, সো বাক্যের শুরুতে নিয়ে আসবো উইল হি, তারপরে হচ্ছে হ্যাভ, উইল হি হ্যাভ ওয়ার্ক। যদি এই ধরনের প্রশ্নগুলো একটু কম হয়, উইল হি হ্যাভ ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল ফর 5 ইয়ার্স, সে কি 5 বছর ধরে হাসপাতালে কাজ করতে থাকবে, ইত্যাদি। আর বিশেষ করে 4 নাম্বারটার নেগেটিভ ইন্টারোগেটিভ হয় না বললেই চলে, তারপরেও তোমাদের জ্ঞাতার্থে জাস্ট আমি দিয়ে রাখলাম। হ্যাঁ, সো উইল নট, আর পরেরটা হচ্ছে জাস্ট বাক্যের শুরুতে চলে আসবে উইল, দেখার জন্য দিলাম আমি উইল হি, ব্যাস। তারপরে হ্যাভ বিন ওয়ার্কিং হসপিটাল সিন্স 2018। এই ওকে, যেহেতু এটি একটি পূর্ণাঙ্গ আয়োজন, সো আমি চাচ্ছি যে পুরোটাই দিই যাতে করে ইন ফিউচারে বেশি কাজে লাগে তোমাদের। সো অ্যাফার্মেটিভ নেগেটিভটাকে আমি একটু আলাদা কালার করে দিই, এবং যদি সম্ভব হয় একটু স্ক্রিনশট দিয়ে নিও। ব্যাস, তাহলে বুঝে গেলে যে একটা বাক্যকে, ফিউচারে বাক্যগুলোকে আমরা কিভাবে নেগেটিভ করব। ক্লিয়ার? এই হলো আমাদের ফিউচার টেন্সের প্রাথমিক কথা। এবার আমরা একটু একটু করে টেন্সগুলোর ভেতরে থাকা রহস্যগুলোকে উন্মোচন করব, এবং সেটির ক্ষেত্রে সাধারণত প্রথম যেটি আছে ফিউচার ইনডিফিনিট, সেটা দিয়েই ডেসক্রাইব করা যায় মোটামুটি এর ভেতরে। অর্থাৎ ফিউচারের 2টা টেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট এবং আরেকটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট, এবং আরেকটি হলো ফিউচার কন্টিনিউয়াস। এর সঙ্গে মাঝে মাঝে ফিউচার পারফেক্ট, এটাকে একটু দেখা যায়। কিভাবে দেখা যায় আমি বলছি, ওয়েট। তাহলে প্রথম যেটা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ওকে, সো এটা পাশ থেকে আমি এটা নোটটা কেটে দিলাম। ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটে এসে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কোথায় বসবে শ্যাল আর কোথায় উইল। একটু মনে রেখো তোমরা, এই গুরুত্বপূর্ণ নোটটা করে নিও। আই অথবা হচ্ছে উই, এই 2টার পরে শ্যাল এখনও বসানো যায়, তখনও বসানো যেত, ঠিক আছে। শ্যাল বসানো যায়, এটা বেসিক্যালি ব্রিটিশ ইংলিশে বেশি ব্যবহার হয়। এটাকে বলা হচ্ছে যে মোর ফর্মাল দ্যান উইল, অর্থাৎ উইলের থেকে বেশি ফর্মাল হচ্ছে আই বা উইয়ের পরে শ্যাল বসানো।
সো এটাকে বেশি ফর্মাল বলা হচ্ছে। সো আই বা উই এর পরে আমরা শ্যাল বসাতে পারি, এটা বেস্ট। বাট অন্যান্য ক্ষেত্রে আমরা যতগুলো সাবজেক্ট আছে, আমি যদি বলি যে অল সাবজেক্টস, গণহারে JECTS সাবজেক্টস, অল সাবজেক্টের পর তুমি উইল বসাতে পারবে। অর্থাৎ আই উইল, উই উইল, দে উইল, হি উইল, রাতুল, রিনা উইল, যে কোনো সাবজেক্টের পরে তুমি উইল বসাতে পারবে। কেমন? এইটা একটু মনে রেখো, কারণ অনেকের ভিতরে এটি নিয়ে কনফিউশন রয়েছে, বাট এইটা হচ্ছে মূল কথা। ব্যাস, এইবার একটা টেস্ট দিই তোমাদেরকে। টেস্টটা হচ্ছে এরকম, আমি যদি বলি যে হি ইজ গোয়িং টু বাই সাম নিউ প্রোডাক্টস। ওকে, হি ইজ গোয়িং টু বাই সাম নিউ প্রোডাক্টস। প্রশ্ন হলো এটি কোন টেন্স? প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, অপশন বি হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ঝটপট করে একটু আমাকে কমেন্টে জানাও দেখি, হোয়াট উইল বি দ্য রাইট আনসার। এই টেস্ট, ইয়েস, অনেকেই ট্রাই করছো, থ্যাংক ইউ সো মাচ। বিশেষ করে যারা ট্রাই করছো, হি ইজ গোয়িং টু বাই সাম নিউ প্রোডাক্টস, সে নতুন কিছু প্রোডাক্ট বা পণ্য কিনতে যাচ্ছে, ইজ গোয়িং টু। ওকে, প্রক্ষান্তরে আমি যদি এই বাক্যটা চেঞ্জ করে দিয়ে এইভাবে লিখি যে হি উইল, ফিউচারের বৈশিষ্ট্য হচ্ছে উইল, ওই যে প্রথমে বললাম শ্যাল বা উইল, সো হি উইল বাই সাম নিউ প্রোডাক্টস। আর এবার যদি এটা বলি, তো আমার বিশ্বাস এইটা নির্ণয় করতে তোমাদের মোটেই সময় লাগবে না। সো অবশ্যই শ্যাল বা উইল রয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং অবশ্যই এটির নাম হলো ফিউচার ইনডিফিনিট, রাইট? কিন্তু আগেরটা কি? আগেরটা নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, যেটা আমি যখন প্রেজেন্ট টেন্স তোমাদের শিখিয়েছি সেখানে আমি বলেছিলাম। এবং এই মুহূর্তে যারা এই আলোচনাটি ধরতে পারলে, দ্যাট মিনস যে প্রথমে যে ক্লাসগুলো করেছিলে সেই আলোচনাটা তোমার ভেতরে রয়েছে। ওকে, সো হি ইজ গোয়িং টু বাই সাম নিউ প্রোডাক্টস, এই কথা না বলে যদি আমি এইভাবে বলি যে হি উইল বাই সাম নিউ প্রোডাক্টস, প্রায় কাছাকাছি অর্থ। যেমন সে কিছু প্রোডাক্ট কিনতে যাচ্ছে, কেনেনি, কিনতে যাচ্ছে, আর সে কিছু প্রোডাক্ট কিনবে। সো কিনবে এবং কিনতে যাচ্ছে প্রায় কাছাকাছি, সো এটা ডিরেক্ট হচ্ছে ফিউচার, এটাকে ডিরেক্ট বলা হচ্ছে ফিউচার। আর যদি আমরা কখনো ইজ গোয়িং টু ব্যবহার করি, অর্থটা ফিউচারের মতো হবে, কিন্তু বলতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই জাতীয় ঘটনাগুলোকে বলা হয় প্ল্যান্ড ফিউচার অ্যাকশন। প্ল্যান্ড ফিউচার অ্যাকশন, ফিউচার অ্যাকশন, অর্থাৎ অ্যাকশনটা মূলত ফিউচার কেন্দ্রিক, বাট স্ট্রাকচার বা গঠনটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। সো এখানে একটা প্রশ্ন কিন্তু এসে যায়, মডার্ন গ্রামারের যে থিওরিটা, মডার্ন গ্রামার বলছে, একটু খেয়াল করো সবাই, মডার্ন গ্রামার, আমি প্রথম দিকে বলেছিলাম মডার্ন গ্রামার কিন্তু বলছে যে টেন্সেস, TEN, টেন্সেস আর অফ টু কাইন্ডস। তারা বলছে যে টেন্স হচ্ছে দুই প্রকার। মডার্ন গ্রামার বলছে টেন্স হলো কয় প্রকার? দুই প্রকার। এখন অনেকেই তো অবাক হয়ে যাচ্ছ যে হাউ ক্যান ইট বি পসিবল, কীভাবে এটা সম্ভব হয়? তারা কোনটাকে প্রকার বলছে? তারা বলছে দুইটা প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট, আর তারা দুই নম্বরে বলছে হচ্ছে পাস্ট। অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্টটাকে তারা স্বীকৃতি দিচ্ছে, ফিউচারটা আসলে টেন্স নয়। কেন? তার কারণ হলো এই টেস্টটা দিলেই তোমরা বুঝতে পারবে। আমি যদি একটা টেস্ট দিই এবং যদি বলি দ্য ট্রেন, TRAIN, দ্য ট্রেন লিভস অ্যাট 6:00 PM। কাউকে যদি বলি এই বাক্যটার বাংলা কি, টেন্স কি সেটা আমি ধরবো না, বাংলাটা কি, তো অবশ্যই তোমরা বলবে যে ট্রেনটা 6টার সময় ছেড়ে যাবে। তার মানে ছেড়ে যায়নি, ছেড়ে যাবে। এখন আমার প্রশ্ন হলো যে এই যে যাবে যে বলছো, এখানে কি শ্যাল বা উইল কিছু কি রয়েছে? না। তো বাক্যটা তো দেখে তোমার প্রেজেন্ট টেন্সই মনে হচ্ছে, থার্ড পারসন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সঙ্গে এস বাই এস, একবারে প্রথম দিকে শিখিয়েছিলাম প্রেজেন্ট টেন্স। তাহলে বাক্যটার গঠন কিন্তু প্রেজেন্ট টেন্সের, কিন্তু অর্থটা হচ্ছে ফিউচার প্ল্যানিং, মানে ফিউচারের মতো। দ্য ট্রেন লিভস অ্যাট 6 PM,
অর্থাৎ ট্রেনটা 6টার সময় ছাড়ে না, 6টার সময় ছাড়বে। তাহলে প্রেজেন্ট টেন্স দিয়েও কিন্তু ফিউচার টেন্সের অর্থ প্রকাশ করা যায়। আর এ কারণে মডার্ন গ্রামার বলছে যে প্রেজেন্ট টেন্স দিয়েই যদি ফিউচার টেন্স প্রকাশ করা যায়, তাহলে ফিউচার টেন্সকে আলাদা কোনো স্বতন্ত্র প্রকার বলার কোনোই কারণ নেই। এবং তাদের আরও একটি ভাষ্য হলো শ্যাল বা উইলকে শুধুমাত্র ফিউচার টেন্সের স্বতন্ত্র বৈশিষ্ট্য ভাবারও কোনো কারণ নেই। তাদের ভাষ্য হচ্ছে শ্যাল এবং উইল হলো সিম্পলি মডাল ভার্ব। ক্যান, কুড, মে, মাইট ওগুলোর মতোই শ্যাল এবং উইল হচ্ছে মডাল ভার্ব। সকল মডাল ভার্বের পরেই কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। সো এখন এটা আমি তোমাদেরকে শেখানোর জন্য শিখিয়ে দিলাম। দ্যাট মিনস এই নয় যে তুমি সব জায়গায় প্রয়োগ করবে। মডার্ন গ্রামারে অনেক কিছু এখন আমরা কিন্তু নিতে পারিনি, এখন অনেক কিছু আস্তে আস্তে আমাদের মাঝে আসছে। একটু ওয়েট করো, নেওয়া শেখো, কেমন? সো মডার্ন গ্রামারের ভিউটা কিন্তু একটু আলাদা। সো আমরা যে গ্রামারটা পড়েছি বা যে অনুযায়ী টেন্স হচ্ছে 3 প্রকার, এই ধরনের গ্রামারগুলোকে বলা হয় ট্র্যাডিশনাল গ্রামার বা ওল্ড গ্রামার। অর্থাৎ পুরনো ধ্যান ধারণা বা পুরনো আমল থেকে চলে আসা গ্রামারগুলো। ভাষা প্রতিনিয়ত পরিবর্তনশীল, ঠিক আছে? এটা মনে রেখো। দ্য ট্রেন লিভস অ্যাট 6 PM। ওকে, ইংরেজিতে এরকম অনেকগুলো শব্দ রয়েছে, ভার্ব, যে ভার্বগুলো দ্বারা তুমি লিখবে প্রেজেন্ট টেন্সে কিন্তু ফিউচারে অর্থ দিতে পারবে। যেমন আমি আরও 2-1টা ভার্ব তোমাদেরকে দিই এবং তোমরা এটা মনে রেখো, কেমন? ইট উইল বি হেল্পফুল ফর ইউ, অনেক বেশি কাজে দেবে। আমি তো একটা দিলাম, লিভ মানে ছেড়ে যাওয়া। লিভের সাথে আমি দেব হচ্ছে ডিপার্ট, প্রস্থান করা, প্রস্থান করা। এরপরে স্টার্ট, যেমন দ্য গেম স্টার্টস অ্যাট 9 PM। দ্য গেম স্টার্টস অ্যাট 9 PM, অর্থাৎ খেলাটি 9টার সময় শুরু হবে। তুমি বলছো স্টার্টস প্রেজেন্ট টেন্স কিন্তু অর্থ করছো ফিউচার। ওকে, চমৎকার জিনিস কিন্তু। এরপরে হচ্ছে বিগেইন, শুরু হওয়া, এটা দিয়েও তুমি ফিউচার অর্থ প্রকাশ করতে পারো। এরপরে ওপেন দিয়েও তুমি করতে পারো। এবং আরেকটি চমকপ্রদ ভার্ব রয়েছে এবং সেটি হচ্ছে হ্যাভ। আমি সেটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, যেমন ধরো আমি 2-1টা এক্সাম্পলস দিই যে লিখবো প্রেজেন্ট টেন্সে কিন্তু অর্থ হবে ফিউচারের মতো। যেমন ধরো আমি বলছি দ্য গেম স্টার্টস অ্যাট 9 PM। এটার বাংলাটা কি? খেলাটা 9টার সময় শুরু হয় না হবে? নর্মালি হবে, অর্থটা ভবিষ্যতের মতো হবে কিন্তু স্ট্রাকচারটা প্রেজেন্ট টেন্সের মতো। তার মানে এটি প্রেজেন্ট ইনডিফিনিট, বাট অর্থটা হচ্ছে ফিউচার টেন্স, মানে ফিউচার টেন্স বলা যাবে না। এখন এই বাক্যটাকে আরেকভাবে লেখা যেতে পারে, দ্য গেম উইল বি স্টার্টেড। দ্য গেম উইল বি স্টার্টেড অ্যাট 9 PM। 9 PM। পার্থক্যটা বলি, দ্য গেম স্টার্টস এটি হচ্ছে মডার্ন গ্রামার, MODERN, মডার্ন গ্রামার। মডার্ন গ্রামারে চমৎকারভাবে এই সকল ভার্ব দ্বারা ফিউচারকে ইন্ডিকেট করে। আর ট্রেডিশনাল বা ওল্ড গ্রামার যেটা, সো এই ওল্ড গ্রামারগুলোতে একেবারে বলা হয় যে যেহেতু গেমটা শুরু হবে অন্যের দ্বারা, অন্যদের নির্দেশনা দ্বারা, তার মানে এটাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। সো প্যাসিভ ভয়েসে যখন সাবজেক্ট থাকে এবং সেটা ইনঅ্যাক্টিভ মোডে থাকে তখন শ্যাল বা উইলে পর একটা বি নিয়ে আসতে হয় আর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করতে হয়, মানে প্যাসিভ ভয়েস। সো এই হচ্ছে ব্যাপার। সো এটাও রাইট, এটাও রাইট। পার্থক্য হচ্ছে মডার্ন গ্রামার ফ্যাক্ট এবং হচ্ছে ওল্ড গ্রামার ফ্যাক্ট। আশা করি বুঝতে পেরেছ। তো এই জাতীয় শব্দগুলো তোমরা আশা করি ব্যবহার করবে। যেমন আমি যদি তোমাদেরকে একটা বাক্য দিই, সেটা হলো এটা, যদি বলি যে উই ডট ডট আ meeting dot dot a meeting next Friday অপশনে বলা হচ্ছে will arrange, অপশন বি we have। তো এখন এই কোয়েশ্চেনটা দিয়ে যদি 1000 স্টুডেন্টের একটা জরিপ চালানো হয় যে হোয়াট উইল বি দ্য রাইট আনসার টু ইউ অর অ্যাকর্ডিং টু ইউ ফ্রম ইউর ভিউ, তোমার মতামত অনুযায়ী কোন আনসারটাকে রাইট বলবে? উই উইল অ্যারেঞ্জ আ মিটিং নেক্সট ফ্রাইডে নাকি উই হ্যাভ আ মিটিং নেক্সট ফ্রাইডে? তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই বলবে যে যেহেতু নেক্সট কথা রয়েছে মানে পরে, তাই না, পরের শুক্রবার,
তাহলে আমরা হয়তোবা কি দিয়ে ফেলবো, শ্যাল বা উইল দেব। ইয়েস, কিন্তু জেনে রাখা দরকার যেটা আমি দিয়েছি, এই হ্যাভও কিন্তু ফিউচার অর্থ দিতে পারে। সো উই হ্যাভ আ মিটিং নেক্সট ফ্রাইডে, তার মানে হলো শুক্রবারের দিনে আমাদের মিটিং আছে, অথবা উই উইল অ্যারেঞ্জ, আমরা অ্যারেঞ্জ করব। কোনো সমস্যা নেই, অর্থ একটু আলাদা, বাট হ্যাভও ফিউচারে অর্থ দিতে পারে। সো এখানে বোথ আর কারেক্ট, বোথ আর কারেক্ট। ক্লিয়ার? সো এই জিনিসগুলো জানা খুব জরুরি। গোড়ামি করা যাবে না যে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকলেই সেটা ফিউচার টেন্সেই হতে হবে, রাইট? এই জন্য টেন্স চেনার কিছু বৈশিষ্ট্য রয়েছে, এর আগেও তোমাদের দেখিয়েছিলাম, আমি পেইড ব্যাচে সেটা দিয়েছি, তোমরা আরেকবার অ্যাট এ গ্ল্যান্স দেখে নাও, বা তোমরা একটু স্ন্যাপটা তুলে নিতে পারো। আর পেইড ব্যাচে থাকলে তো সেখানে চমৎকারভাবেই পেয়ে গেছো। যেমন সিম্পল ফিউচার টেন্সে আমরা কিছু বৈশিষ্ট্য পাই, টুমোরো, নেক্সট, কামিং, এনশুইং। এনশুইং মানে আসন্ন, নেক্সট উইক, ইয়ার, সুন, লেটার। ফিউচারের জন্য কিছু বৈশিষ্ট্য আছে, এই শব্দগুলো, অ্যাট দিস টাইম, টুমোরো, বাই দিস টাইম, নেক্সট উইক। ফিউচার পারফেক্টে কিছু বৈশিষ্ট্য, বায়ের পরে যদি থাকে টাইম, এটা খুব ইম্পর্টেন্ট, প্রতিযোগিতামূলক পরীক্ষা এটা প্রচুর আসে, বায়ের পরে একটা টাইম আমি দেবো একটু পরে। এই বৈশিষ্ট্যগুলো যদি কোথাও থাকে তাহলে স্বাভাবিকভাবেই ওল্ড ইংলিশে খুব ফোর্স দিয়ে, ট্র্যাডিশনাল গ্রামারগুলোতে খুব ফোর্স দিয়ে বলা হয় যে তারা অবশ্যই এই টেন্স হবে। কিন্তু আমরা বর্তমানে দেখলাম যে নেক্সট কথাটি আছে, চলো দেখি, অথচ নেক্সট কথাটি থাকা সত্ত্বেও, নেক্সট কথাটি থাকা সত্ত্বেও আমরা নর্মালি প্রেজেন্ট টেন্স বলছি। ওকে, সো নর্মালি প্রেজেন্ট সেন্সে আমরা একটা হ্যাভ ইউজ করছি, এটা হতেই পারে। সো কোনো গোড়ামি করা যাবে না। ক্লিয়ার? ব্যাস, এই হচ্ছে মোটামুটি বৈশিষ্ট্য। এর সাথে তোমাদেরকে আরেকটা জিনিস আমি শেয়ার করি, সেটিকে বলা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। আমি শিরোনাম দেব ফ্যাক্ট। ফ্যাক্টটা কি জানো? ফ্যাক্টটা হলো, ধরো এরকম একটি বাক্য দেওয়া হলো যে আই অ্যাম টায়ার্ড, TIRED, আই এম টায়ার্ড। ওকে, এবং এরপরে বলা হলো যে আই ডট ডট আর ন্যাপ। ন্যাপ মানে কি? ন্যাপ মানে হচ্ছে বিশ্রাম। সো আই এম টায়ার্ড, আই, অপশন এ টুক, অপশন বি টেক্স, নাকি অপশন সিতে হচ্ছে উইল টেক। পাশাপাশি আর একটা এক্সাম্পল আমার দেওয়া প্রয়োজন, নিজেরা ট্রাই করবে আমি যখনই কোনো এক্সাম্পল দেব। আরেকটি এক্সাম্পল দিলাম, ধরো আই ফরগট, আমি ভুলে গিয়েছিলাম, আই ফরগট মাই লাঞ্চ, LUNCH, লাঞ্চ। সো পরেরটায় বলা হচ্ছে যে আই ফিলিং ইন দ্য গ্যাপ, আমি লাঞ্চের কথা ভুলে গিয়েছিলাম, আমাকে কিছু কিনতে হবে, হতো, ইত্যাদি। সো আমি এবার কি দেব? বাই, অপশন বি BOUGHT, বট, সি হচ্ছে উইল বাই, ইত্যাদি ইত্যাদি। তো এখানে যে বিষয়টা সেটা হলো যে অনেক সময় কিন্তু আগের কথার সাথে বাক্যের অর্থগত কারণেও কিন্তু টেন্স পরিবর্তন হয়ে যায়, যেটাকে বলা হয় স্পন্টেনিয়াস ডিসিশনস। স্পন্টেনিয়াস ডিসিশনস মানে আগের কথার সাথে পরের কথার সঙ্গতি। যেমন আমি বলছি আমি খুব ক্লান্ত, তাহলে আমি যদি ক্লান্ত হই, আমি কি বিশ্রাম নিয়েছিলাম, আমি কি বিশ্রাম নিই নাকি নেব? আমি তো বাংলা এটাই বলবো যে আমি ক্লান্ত, আমি বিশ্রাম নেব। তার মানে আগের কথাও কিন্তু ফিউচার টেন্সকে অনেক ক্ষেত্রে নির্দেশ করে, যেটিকে বলা হয় স্পন্টেনিয়াস ডিসিশনস। তাহলে এখানে রাইট উত্তর হচ্ছে উইল টেক। ক্লিয়ার? গোড়ামি করা যাবে না, বিশেষ যে আগে পাস্ট প্রেজেন্ট টেন্স আছে পরেরটাও প্রেজেন্ট টেন্স, এরকম নয়। আচ্ছা, আই ফরগট মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চের কথা ভুলে গিয়েছিলাম, আমাকে কিছু একটা কিনতে হবে। তো কিনতে হবে, ভুলে গিয়েছিলাম, এটা পাস্ট টেন্স, তার মানে পরেরটাও পাস্ট টেন্স হবে এমন কোনোই কারণ নেই। তাহলে এখানে বেসিক্যালি আমরা বসাবো উইল বাই। এগুলোকে বলা হয় স্পন্টেনিয়াস ডিসিশনস, অর্থাৎ আগের কথার সঙ্গে পরের কথার একটা পরিবর্তন। মনে থাকবে? আচ্ছা, এই মোটামুটি হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের কথা। এরপরে যেটি চলে আসে সেটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসে একটা তথ্য আমি তোমাদেরকে দেব, FUTURE, ফিউচার কন্টিনিউয়াস। তথ্যটা একটু মনে রাখতে হবে।
ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অনেক সময় এটা গুলিয়ে ফেলা হয়, যেমন ধরো উদাহরণস্বরূপ আমি দুটো এক্সাম্পল দিচ্ছি তোমাদের, দেখি তোমরা পারছো কি না। একটা হচ্ছে যে আই উইল বি ফ্লাইং টু লন্ডন। হ্যাঁ, এখানে ফ্লাই মানে কি বলো তো? ফ্লাই মানে ওড়া, হ্যাঁ, কিন্তু এটা যেন তেন ওড়া নয়, এটি হলো বিমানে ওড়া। সো আই উইল বি ফ্লাইং টু লন্ডন, অর্থাৎ আমি লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছি। ওকে, আরেকটি বাক্য হচ্ছে যে আই উইল বি আ ডক্টর। সো আমি যদি প্রশ্ন করি যে কোন বাক্যতে উইল বিটা হচ্ছে কম্পাউন্ড অক্সিলারি, আমাকে কেউ বলতে পারবে? আমি কিন্তু এটা শিখিয়েছি তোমাদের, কম্পাউন্ড অক্সিলারি মানে অক্সিলারি প্লাস অক্সিলারি, মোর দ্যান টু, দুইয়েরও অধিক হতে পারে, মোর দ্যান ওয়ান। ঠিক আছে, অক্সিলারি প্লাস অক্সিলারি ইজ ইকুয়াল টু কম্পাউন্ড অক্সিলারি, POUND, কম্পাউন্ড AUX অক্সিলারি। ঠিক আছে, কম্পাউন্ড অক্সিলারি। ওকে, তাহলে বলো দেখি উইল বি অর হচ্ছে এইখানে উইল বি, কোনটাকে আমরা বলবো কম্পাউন্ড অক্সিলারি? হ্যাভ এন আইডিয়া? নিজের মতো করে ট্রাই করো দেখি। ওকে, সো প্রথম বাক্যটায় এটিকে আমরা বলবো, সুন্দর, প্রথম বাক্যটায় আমরা বলবো কম্পাউন্ড অক্সিলারি, কারণ উইল বি আসার কারণেই ফ্লাইয়ের সঙ্গে আইএনজি হয়েছে, এবং অক্সিলারি সেটা কম্পাউন্ড হোক অথবা সিম্পলি অক্সিলারি হোক, অক্সিলারি কাজ হচ্ছে যে পরের ভার্বকে কিছু না কিছু একটা পরিবর্তন করবে। ওকে, উইল বি হওয়ার কারণেই ফ্লাইয়ের সঙ্গে ফ্লাইং হয়েছে, কিন্তু এখানে উইল বিটা কম্পাউন্ড নয়, কারণ এটা যদি উইল বি কম্পাউন্ড হতো পরবর্তীতে ভার্বটা কই রে বাবা, নেই। সো আমি একটু ভেঙে দিই, এইখানে উইল বি কম্পাউন্ড অক্সিলারি, আমি ছোট্ট করে সংক্ষেপে লিখে দিই কম্পাউন্ড অক্সিলারি। আর এরপরে যেটা হচ্ছে ফ্লাইং, সেটা হচ্ছে মেইন ভার্ব, FLYING। ফ্লাইংটা হলো মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, ক্লিয়ার? আর এইখানে যদি আমরা একটু ভেঙে দিই, তাহলে এখানে উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব, কম্পাউন্ড নয়, যেহেতু একটা ভার্ব সেখানে এটিকে বলবো আমরা অক্সিলারি ভার্ব, ক্লিয়ার? আর এইখানে বি যেটা আছে সেই বিটা হলো মেইন ভার্ব, কিন্তু বিটা মেইন ভার্ব হলেও এই মেইন ভার্বের আবার কিছু নাম আছে। তোমরা কি আমাকে কেউ বলতে পারো এই বাক্যটায়, এইবার মূল টেস্টে আমি আসছি, মূল টেস্ট সেটি হচ্ছে, তোমরা কি আমাকে কেউ বলতে পারো এখানে বিটার নাম কি ভার্ব? অপশন এ PRIN, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অপশন বি লিঙ্কিং ভার্ব, ইত্যাদি ইত্যাদি, অনেক অপশন। ওকে, সো আমার মনে হয় অনেকেই জানো তোমরা এটা। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই এই বাক্যটায় উইল হলো প্রিন্সিপাল ভার্ব, যে বাক্যতে মেইন ভার্ব একটাই সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আসলে এখান থেকে উইলটাকে তুমি উধাও করতে পারো, আসলে বিটাই হচ্ছে মেইন, মানে আই অ্যাম আ ডক্টর, এম বি মানে তো বি ভার্ব, অ্যাম ইজ আর, আই অ্যাম আ ডক্টর। তো বি হচ্ছে বেসিকলি প্রিন্সিপাল ভার্ব, আবার অন্যদিকে এটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো আমি আমার প্রথম ক্লাসের দিকে তোমাদের লিঙ্কিং ভার্বের ব্যাপারটি শিখিয়েছিলাম, যে লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকে, মনে হচ্ছে? একটু ভালো করে দেখে নিও, আমি তোমাদের সুবিধার্থে আরেকবার রিপিট করছি, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব। আর এই কারণে আমি বারবার একটা কথা বলি, ক্লাস কখনো এলোমেলো ভাবে করবে না, ধারাবাহিকভাবে। হ্যাঁ, সর্বদাই একটার সঙ্গে আরেকটি যে সম্পর্ক আছে সেটা তোমাকে জানতে হবে। এখন আমি যখন বলছি কমপ্লিমেন্ট, তখন তুমি বোঝোই না যে কমপ্লিমেন্ট কাকে বলে, তাহলে তুমি মজা পাবে না, তাই না? মজা পেতে গেলে তোমাকে কিন্তু সূচনা থেকে সব বিষয়গুলো একটু একটু করে জানতে হবে। সো সাবজেক্ট, এরপরে লিঙ্কিং ভার্ব, হেয়ার বি ইজ আ লিঙ্কিং ভার্ব। সো থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে আনসারটা রাইট দিয়েছ, ক্লিয়ার? আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন নাম্বার 3-তে প্রচুর পরিমাণে আসে, সেটি হচ্ছে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে। সো আমি শিরোনামটা দিয়ে দিই,
ফিউচার পারফেক্ট, সরি পারফেক্ট তো লিখা রয়েছে, সো ফিউচার পারফেক্ট। এরপরে আমাদের তুলনামূলক বিশ্লেষণ দেখাতে হবে, এই জন্য একটু দ্রুত করছি। ওকে, সো আমি তোমাদেরকে একটা বৈশিষ্ট্য দেখালাম একটু আগেই, ওই চারটা, যে কি কি বৈশিষ্ট্য থাকলে। তো এখানে বিশেষ কিছু বৈশিষ্ট্য দেখা যায়, যেমন ধরো বলা হলো যে বাই 8 PM, 8 PM, কমা আই ডট ডট দ্য টাস্ক, অর্থাৎ রাত 8টার মধ্যে আমি কাজটি শেষ করব। এখন অপশন নিতে বলা হচ্ছে যে উইল ফিনিশ, FINISH, ফিনিশ। অপশন বি উইল বি ফিনিশিং। অপশন সি উইল হ্যাভ ফিনিশড। বিশ্বাস করো, এই আনসারটা পারার জন্য একটা সূত্র জানাই যথেষ্ট। সেটি কি জানো? কিছু বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্যটা আমি নিয়ে আসি, হ্যাঁ, তারপরে তোমাদেরকে আমি এই জিনিসটা দেখাই। এই যে ফিউচারের যে বৈশিষ্ট্যগুলো আছে, আমি এখান থেকে সবগুলো নিয়ে আসলাম। আমি জাস্ট এই নিচে হচ্ছে একটু পেস্ট করব, কেমন, একটু দেখে নিও তোমরা। তাহলে আমি যদি বলি যে বায়ের পরে যে টাইম থাকবে, এই অংশটাকে আমি একটু হাইলাইট করছি। বায়ের পরে যদি কোনো টাইম থাকে বাই 8 PM, 8টার আগেই বা 8টার মধ্যেই আমি কাজটি শেষ করব, অবশ্যই তোমাকে ফিউচার পারফেক্টে যেতে হবে। আর ফিউচার পারফেক্ট মানেই হলো সেখানে তোমাকে কী নিয়ে আসতে হবে বলো তো? শ্যাল বা উইল নিয়ে আসতে হবে। শ্যাল বা উইল, তারপরে হ্যাভ এবং ভার্বে পাস্ট পার্টিসিপল। ওকে, সে অনুযায়ী রাইট উত্তর হচ্ছে এইটা, 3 নাম্বারটা, উইল হ্যাভ ফিনিশড। কোন উপায় নেই, আমি দেখেছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নটাই বারবার আসে। প্রসঙ্গত এটাও বলে রাখি, এই চিহ্নগুলোই একেবারে ধরাবাঁধা বৈশিষ্ট্য নয়, যেগুলো থাকলেই ওই টেন্স হবে। মাঝে মাঝে একটু 19-20 হয়ে যেতে পারে। সো ইংরেজি শেখার ক্ষেত্রে অবশ্যই গোড়ামি করা যাবে না। আর 4 নাম্বার নিয়ে বিশেষ কিছু বলার নেই, এটা একেবারে লেস ইম্পর্টেন্ট, এটা ব্যবহার হয় না বললে চলে, লেস ইউজড। ওকে, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এবার আমি যেটা তোমাদের করব সেটি হচ্ছে প্রথম থেকে শুরু করে সবগুলোর স্ট্রাকচার একটাবার করে আমি একটু লিখে দেবো, কেমন? স্ট্রাকচার, STRUCTUR, স্ট্রাকচার। কারণ আমি তো শুধু ক্লাস নেব না, ক্লাসের পরে এটা পোস্টও হবে তোমাদের গ্রুপে, যার কারণে সাজানো গোছানো থাকলে তোমার জন্য পড়তে সুবিধা হবে। সাবজেক্টের পরে আমরা কী নেব বলো তো? শ্যাল অথবা হচ্ছে উইল। এরপরে একটা ভার্ব বসবে, কেননা শ্যাল বা উইল হচ্ছে মডাল ভার্ব, আর মডাল ভার্ব বলছে যে আমাদের পরে একটা ভার্বের বেস ফর্ম, মানে একটা ভার্ব থাকতেই হবে। হি উইল ওয়ার্ক অ্যাট দ্য হসপিটাল, তারপরে বাকি অংশ যা আছে তাই ডট ডট ডট। ওকে, এরপরে নেক্সটে আসো, আমরা নেক্সটে আসি ফিউচার ইনডিফিনিটে পর আসবো ফিউচার কন্টিনিউয়াস। এই তো ফিউচার কন্টিনিউয়াস। সো ফিউচার কন্টিনিউয়াসে আমরা অবশ্যই সাবজেক্ট পাবো। সাবজেক্টে পরে আমরা শ্যাল অথবা হচ্ছে উইল, তারপরে একটা বি নিয়ে আসবো, এটা সূত্র আমি নিয়ে আসতে বাধ্য, এটা আমার সূত্রের সঙ্গেই রয়েছে, তারপরে বাকি যা আছে তাই, ব্যাস। সাবজেক্টের পরে শ্যাল বা উইল, বি ভার্বের সঙ্গে আইএনজি, শ্যাল বা উইল বি ভার্বের সঙ্গে আইএনজি। এরপর আরেকটি রয়েছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টে আমরা নেব হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টে পরে শ্যাল অথবা হচ্ছে উইল, এর সঙ্গে হচ্ছে হ্যাভ বিন। ওকে, শ্যাল বা উইল, এর সঙ্গে অবশ্যই হ্যাভ বিন। আর এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। পারফেক্ট মানেই তো পাস্ট পার্টিসিপল, তাই না? আচ্ছা, এরপরে এক্সটেনশন বাকি যা আছে তাই। ওকে, মোটামুটি 3টা জানলেই হয়। আর আমি 4 নাম্বারটা একেবারেই মানে খুবই লেস ইম্পর্টেন্ট, তারপরে একটু দিই, দেখে নাও যে কোন স্ট্রাকচারটা হবে। সাবজেক্ট, সাবজেক্টে পরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ঠিক আছে? শ্যাল তারপরে হলো উইল প্লাস হ্যাভ, HAV, হ্যাভ বিন। এরপরে ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি হবে, তারপরে বাকি যা আছে তাই। ব্যাস, এই হলো মোটামুটি আমাদের সবগুলো টেন্স। এবার আমরা কি শিখেছি
কতটুকু শিখেছি সেইগুলোকে যদি মনে রাখতে চাই কিভাবে মনে রাখবো সেটি দেখার পালা। আর এই জন্য আমি তোমাদের সুবিধার্থে একটা অল টেন্সেস সাইড বাই সাইড কম্পারেটিভ এক্সাম্পলস নামে শিরোনামে আমি একটা ইন্টারফেস একটা চার্ট দিয়েছি। আমার বিশ্বাস যে তোমরা সবাই এটা একটু ভালো করে দেখবে। দেখো আমি কি করেছি, প্রতিটা মানে ইনডিফিনিটকে আমি একত্রিত করেছি। সিম্পল প্রেজেন্ট, হ্যাঁ, সিম্পল পাস্ট বা সিম্পল ফিউচার। এখন এই সিম্পল না বলে তুমি যেটা বলতে পারো সেটি হচ্ছে, সিম্পল কথাটা আমি কেটে দেব, ওইখানে আমি লিখব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ, সবগুলোতেই FINIT ইনডিফিনিট। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এবার একটু লক্ষ্য করো, যত রকম ইনডিফিনিট আছে সবগুলোর ভেতরে কি কি পার্থক্য? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস হয়েছে, ওই যে নাম, কোনো কিছু নাম, আই গো অথবা হি গোজ। পাস্ট ইনডিফিনিটে সেই গোটাই জাস্ট ওয়েন হয়ে গেছে, হ্যাঁ। সুতরাং টেন্স চিনতে যদি চাও ভার্বের দিকে নজর দাও, কেমন? আর ফিউচার ইনডিফিনিট মানে কি বলো তো? শ্যাল অথবা উইল। ওকে, আই বা উইয়ের পরে শ্যাল বসে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কি বসে? উইল বসে, সেই জন্য উইল। তাহলে কাউকে যদি বলা হয় যে এই যে তিনটা বাক্য, এই বাক্যগুলো দেখে তুমি টেন্স নির্ণয় করো, কোন দিকে তাকাবে বলো তো? টেন্স চিনতে চাইলেই তোমার প্রথম নজরই হচ্ছে ভার্বের দিকে। ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের হার্টবিট হচ্ছে ভার্ব। ওকে, সো ভার্ব দেখে নির্ণয় করবে সেটা কোন টেন্স, ভার্ব দেখে নির্ণয় করবে সেটা কোন ধরনের সেন্টেন্স, ওটা কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, ওটা কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, হ্যাঁ, ওটা কি ন্যারেশনে আছে, সব কিছুই মূলত হচ্ছে ভার্ব। এবার আমি যত কন্টিনিউয়াস টেন্স আছে আমি সবগুলোকে একত্রিত করেছি। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। কিভাবে বলো তো? ওকে, সো যখনই কন্টিনিউয়াস টেন্স হয়েছে প্রেজেন্ট টেন্সে এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি, একইভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ার ভার্বের সঙ্গে আইএনজি, ফিউচারে শ্যাল বি, উইল বি ভার্বের সঙ্গে আইএনজি। তার মানে যত কন্টিনিউয়াস আছে রে বাবা, সবগুলো একটা কমন বৈশিষ্ট্য নিয়ে চলে, তার সঙ্গে আইএনজি। শুধু আমাকে মনে রাখতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ার, আর ফিউচারে শ্যাল বি বা উইল বি। এইটুকুই তো মনে রাখা তোমার কাজ, তাই না? আচ্ছা, এরপরে যত পারফেক্ট আছে ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্টে কি? হ্যাভ বা হ্যাজ। এখানে কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়, রিসেন্টলি, লেটলি, হ্যাঁ আমি বৈশিষ্ট্য দিয়েছি। রিয়াদ হ্যাজ গন টু ইউনিভার্সিটি, আমরা হ্যাজ নিলাম, রিয়াদ হ্যাজ গন টু ইউনিভার্সিটি, হ্যাভ বা হ্যাজ ভার্বে পাস্ট পার্টিসিপল। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড ভার্বে পাস্ট পার্টিসিপল, আর ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ ভার্বে পাস্ট পার্টিসিপল। তার মানে পারফেক্ট মানেই কোনো কথা নেই, ভার্বের হয়ে যাবে পাস্ট পার্টিসিপল। এইভাবে কম্পেয়ার করে করে পড়বে যে আচ্ছা দেখি তো সকল ইনডিফিনিটে কি আছে, আচ্ছা দেখি তো সকল কন্টিনিউয়াস টেন্সে কি আছে, আচ্ছা আইএনজি, আচ্ছা দেখি তো পারফেক্টে কি আছে, পারফেক্ট মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে নিশ্চয়ই এখানে এসে আরও একটা জিনিস আরেকবার বুঝেছ যে ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, কেন মনে রাখা জরুরি? প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এগুলো তোমাকে জানতে হবে। ডু, ডিড, ডান, গো, ওয়েন, গান, যেগুলোকে বলা হয় কনজুগেশন অফ ভার্বস। তোমাদের পেইড গ্রুপে কনজুগেশন অফ ভার্বসের আমি পূর্ণাঙ্গ লিস্ট দিয়ে রেখেছি প্রথম দিকেই। বারবার আমি বলেছি তোমরা পড়ছো না, দয়া করে অবহেলা করো না। এবার টেন্সের সঙ্গে কয়েকটা জিনিসের সঙ্গতির কথা বলি। আমরা এইখানে একটা টেন্স পেয়েছি, দেখো একটা টেন্স একটা বাক্য, একটা টেন্স একটা বাক্য, কিন্তু এখানে হঠাৎ করে দেখছি পাস্ট কন্টিনিউয়াসে আমি আরও একটা টেন্স যুক্ত করেছি, হোয়েন ইট স্টার্টেড টু রেইন। তাহলে একটা সেন্টেন্সের ভিতরে আরেকটা সেন্টেন্স ঢুকে যেতে পারে, একটা টেন্সের সাথে আরেকটা টেন্সের সঙ্গতি হতে পারে। এই যে একটা সেন্টেন্সের সঙ্গে বাক্যের সাথে আরেকটি বাক্যের যে সঙ্গতি এবং বিশেষ কারণে ভার্বের যে পরিবর্তন, এটাকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স অর্থাৎ মনে রেখো, সিকোয়েন্স অফ টেন্স মানে দুইটা টেন্স নিয়ে, দুইটা বাক্য নিয়ে কথা বলবো আমরা ইনশাল্লাহ। এটাই হচ্ছে আমাদের নেক্সট টপিক। কি টপিক? নেক্সট টপিক। সো একটু ফিল করো যে টেন্সের পরের অধ্যায়ের নাম হচ্ছে এই সিকোয়েন্স অফ টেন্স, যেখানে দুইটা টেন্স থাকবে,
একটা বাক্য দেখে, প্রিন্সিপাল ক্লজ দেখে, বাক্য দেখে আমরা আরেকটা বাক্য নির্ণয় করা শিখব। এটা তো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। ফ্রি হ্যান্ড রাইটিংয়েও লিখতে বাধ্য হও, স্পোকেনেও হরহামেশা অনেক কথা বলো, যা আগের কথার সঙ্গে রেশ ধরে পরে কথা বলতে হয়। দিস ইজ কল্ড সিকোয়েন্স অফ টেন্স। ওকে, আর আরেকটি বিষয় এখানে শেখায়, সিকোয়েন্স অফ টেন্সের পরে আলোচনায় থাকবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার মানে নাম থার্ড পারসন, এবং সে কারণেই ভার্ব আসলে কাকে এগ্রি করছে, ভার্ব এগ্রি কাকে করছে, AGR এগ্রি, কাকে এগ্রিমেন্ট করছে, স্বীকারোক্তিটা কি, ভার্ব নিচ্ছে এস বা ইয়েস। তাহলে সাবজেক্ট থার্ড পারসন অথবা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, অথবা ফার্স্ট পারসন সিঙ্গুলার বা প্লুরাল, এই যে বিশেষ নিয়মের কারণে কোনো কোনো সময় ভার্বের সঙ্গে এস বা ইয়েস হয়ে যায়, এটা নিয়ে আমরা কথা বলবো পরবর্তী আরেক দিন আরেক লেসনে, যার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, এরপর আরেক দিন কথা বলবো আমরা যে কোনো বাক্যতে যদি ইয়েস স্টার্টে থাকে মানে গতকাল, যদি কোনো বাক্যতে থাকে টুমোরো মানে আগামীকাল, তাহলে বিশেষ কিছু শব্দের কারণে হয়ে যায় পাস্ট টেন্স, বিশেষ কিছু চিহ্ন বা শব্দের কারণে বাক্যটি হয়ে যায় ফিউচার টেন্স। এই যে বিশেষ কিছু নিয়মের কারণে ভার্বের পরিবর্তন, পাস্ট টেন্স অথবা পাস্ট পার্টিসিপল, এইগুলো আমরা আলোচনা করব যে টপিক বা যে বিষয়টার উপরে, তার নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক রূপ। এই ভার্বের সঠিক রূপ নিয়ে কথা বলবো আরেকদিন। আমি কথাগুলো এই জন্যই বলছি যে তোমাদেরকে আমি বোঝাতে যাচ্ছি বারবার 50টা ক্লাসে আমরা পুরো ইংরেজি গ্রামার কভার করব। আমি পার্টস অফ স্পিচের মধ্যে রয়েছি, তোমরা একটু মনে করে দেখো, সেই পার্টস অফ স্পিচ ভার্ব পড়াতে এসে আমি টেন্স পড়াচ্ছি, সেই টেন্স শেষ করতে করতে সিকোয়েন্স অফ টেন্সের কথা বলছি, এবং টেন্সের সাথেই আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সম্পর্ক এবং রাইট ফর্ম ভার্বের সম্পর্ক দেখাচ্ছি। এবং এটাও মনে রেখো, এই টপিকগুলো শিখতে যেই হয়তোবা তুমি আরেকটা টপিকের নাম পাবে। এভাবে করেই ইনশাআল্লাহ আমরা 50টা ক্লাসের ভেতরেই ইংরেজির পূর্ণাঙ্গ গ্রামারটা আমরা শেষ করব। আলহামদুলিল্লাহ শেষ করব, এটি বিশ্বাস তো হয় তোমাদের যে কিভাবে একটা গ্রামার টপিকের সাথে একটা টপিকের যে সম্পর্ক। এই কারণে এই পুরো আয়োজনটার নাম হচ্ছে লিঙ্ক আপ মেথড। লিঙ্ক আপ মেথড মানে একটার সঙ্গে আরেকটাকে লিঙ্ক আপ করা। আর এই লিঙ্ক আপ মেথড ছাড়া কোনোভাবেই 25 দিনে বা 50টা ক্লাসে ইংরেজি শেখা সম্ভব হতো না। ইংরেজির যে চেইন, যে সূত্র, কার সঙ্গে কার সম্পর্ক, এটাই দেখানো হচ্ছে এই আয়োজনে। যারা মনোযোগ ধরে রাখতে পেরেছো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, আমি এটাই বলবো যে তোমরা আগামী দিনগুলোতে যে কোনো ধরনের চ্যালেঞ্জিং মোমেন্টগুলো তোমরা ফেস করতে পারবে ইনশাআল্লাহ। হতাশ হবে না, হতাশা আসেই শয়তানের পক্ষ থেকে। ইনশাআল্লাহ আগামী দিনগুলো তোমার চমৎকার হবে, চমৎকার এক্সপিরিয়েন্স অর্জন হবে। দীর্ঘ জীবনের যে ঘাটতিগুলো ছিল, ইংরেজি শেখার তোমার যে তীব্র বাসনা ছিল, আলহামদুলিল্লাহ সেটির একটি সুযোগ পেয়েছো, এটিকে কাজে লাগাও। এটিই তোমার ইংরেজি শেখার শেষ চেষ্টা। শেষ করবো আজকের আয়োজনটি ইনশাআল্লাহ। যথাযথভাবে ক্লাসগুলো ঈদের আগে আমার বলা কথা অনুযায়ী কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তোমরা তোমাদের জায়গায় একেবারে দৃঢ় থাকবে, ছোটোখাটো অজুহাতগুলোকে একবার ছুঁড়ে ফেলবে। আমি ঠিক যেদিন যাবার কথা বললাম সেদিন বাসার উদ্দেশ্যে ইনশাআল্লাহ রওনা দেবে, ঠিক আছে? সো এখন প্রচুর পরিমাণে রিভিশন হবে। এখনই কিন্তু অনেকে পিছিয়ে যাবে এবং অনেকে সামনে এগিয়ে যাবে, বা অনেকে অ্যাডজাস্ট করতে পারবে এই কোর্সের সঙ্গে। সো তুমি বাদ দিও না, তুমি নিতান্তই সবশেষে এসে কিন্তু রিক্ত হস্তে তোমাকে এই কোর্স থেকে বিদায় নিতে হবে। সো কথা একটাই, ছোটোখাটো বিষয়গুলোকে ইগনোর করো, জীবনযুদ্ধে এটাকে একটা ফাইনাল স্টেজ, একটা মঞ্চ ধরে সেখানে কামড়ে লেগে থাকো, ইনশাআল্লাহ তুমি সফল হবে। শেষ করছে আজকের আয়োজনটি ইনশাআল্লাহ। আগামী দিন তোমাদের সঙ্গে পরবর্তী লেসন নিয়ে কথা হবে। তবে খুশির বার্তা এটাই যে আমরা আলহামদুলিল্লাহ আজকে আরও একটি মিশন শেষ করলাম এবং সেটিই লিখতে পারবো। আজকে মিশন 16 ডান, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া মহান আল্লাহর কাছে। পুরো আয়োজনটি কেমন এনজয় করেছো মনের অনুভূতি জানাতে থাকো, আর বিদায় নিয়ে আজকের আয়োজন থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও কথা হবে। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখে সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।